ভাই কেমন আছেন? ভালো আছি, তোমরা আশা করছি ভালো আছো। ওকে, ওকে। সো আজকে আমরা খুব আহ, সুন্দর একটা প্যাসেজ নিয়ে আলোচনা করবো, খুব ইন্সপায়ারিং। এই প্যাসেজটা শুধু ইন্সপায়ারিং না, এটা খুব চমৎকার একটা গল্পের প্যাসেজ। আচ্ছা, আমি ভিডিওটা কেটে আবার জয়েন করলাম। এতে যেটা হয়েছে, আমার সাউন্ডটা একটু প্রবলেম ছিল আগের ভিডিওটাতে। যদি সাউন্ডটা ক্লিয়ার থাকে এবং তোমরা যদি বোর্ড দেখতে পারো, তাহলে একটু আমাকে জানাও কমেন্টে যে ভাইয়া ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, বোর্ড দেখা যাচ্ছে, তাহলে আমি ক্লাস শুরু করে দিব এই মুহূর্তে। ওকে, খুব বেশি দেরি করবো না, দেরি করার সুযোগ নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কেমন হয়েছে? আচ্ছা, আমার পরীক্ষা আছে, তোমরা জানতা? আচ্ছা, আমার পরীক্ষা হচ্ছে, একটা হয়েছে, ওইটা ভালো হয়েছে, আর একটা পরীক্ষা হচ্ছে কালকের পরের দিন, অর্থাৎ 20 তারিখ। আচ্ছা, আজকে বেশ এমন একটা প্যাসেজ পড়বো যেটা অনেক কঠিন তোমাদের কাছে মনে হয় অনেকের কাছে, বাট এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে চলে আসতে পারে, রাইট? এই প্যাসেজটা, এটার এমসিকিউ কোয়েশ্চেন সবকিছু নিয়ে আজকের ক্লাসের মধ্যে একদম বিস্তারিত আলোচনা করব। ওকে, এই প্যাসেজটাকে একেবারে আমরা যতটুকু সম্ভব ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। ওকে, তাহলে আর দেরি না, শুরু করছি, চলো। ব্রজেন দাস। আচ্ছা, এই ব্রজেন দাস ব্যক্তিটাকে আমরা একটু দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিট 4 এর লেসন 3। ব্রজেন দাস, এই ব্যক্তিটা আমরা যদি দেখি, তাহলে ওনার সবচেয়ে বড় পরিচয় কি? ওনার পরিচয় হচ্ছে উনি একজন সুইমার। কি বলতে পারি ওনাকে? উনি একজন সুইমার। সুইমার বলতে যারা সাঁতার কাটে, সাঁতারু বলে আর কি বাংলায়। তার সাঁতার কাটা বা তার জন্মসালটা, সাঁতার কাটানো জন্মসাল হচ্ছে 9 ডিসেম্বর 1927 থেকে 1 জুন 1998। এই হচ্ছে ওনার জীবনকাল। পৃথিবীতে উনি এই বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। আমরা ব্রজেন দাসের চমৎকার কিছু ঘটনা শুনবো। তিনি কিভাবে সাঁতার কাটার একটা এক্সপিরিয়েন্সকে শেয়ার করেছেন। ইংলিশ চ্যানেল যেটাকে আমরা বলি, ফ্রান্স থেকে ব্রিটেন পর্যন্ত যেই বিচ্ছেদটা, হ্যাঁ, ফ্রান্স আর ব্রিটেনের মধ্যে যেই সমুদ্র যোগাযোগ বলি, সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল। এই ইংলিশ চ্যানেল খুবই প্রতিকূলতাপূর্ণ। এই ইংলিশ চ্যানেলের মধ্যে সবসময় ঢেউয়ের অনেক বেশি আধিক্য থাকে। এই ইংলিশ চ্যানেল পার হওয়াটা এক ধরনের ওয়ার্ল্ড রেকর্ড করার মতো। সো তিনি কিভাবে এটা করেছেন, কিভাবে করতে পেরেছেন, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো। ওকে, চলো তাহলে শুরু করে দিই আমরা। ওকে, প্রথম কাজই হচ্ছে আমরা পুরো প্যাসেজটাকে একদম ধরে ধরে লাইন বাই লাইন পড়বো, বুঝবো, তারপর এখান থেকে আমরা এমসিকিউ সলভ করবো। ওকে, ঠিক আছে? হ্যাঁ, প্যাসেজ একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আজ কিন্তু ক্যামেরায় ক্লাস নিচ্ছি আমি, পাওয়ার প্লেতে সম্ভবত প্রথম আমার ক্যামেরায় নেওয়া ক্লাস, এবং আশা করি তোমরা মোবাইলের চেয়ে অনেক স্পষ্ট থাকবে, যদি একটু অন্ধকার, কারণ হচ্ছে ক্যামেরায় আলো একটু কম নেয়। ওকে, চলো আমরা শুরু করি। কি বলেছে খেয়াল করো। ইনি তার যেই তিনি ষষ্ঠবারের চেষ্টায় তিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন, ওই ষষ্ঠবারে তিনি কিভাবে এটা পার হয়েছিলেন, তার অভিজ্ঞতাটা কি, সেটা শেয়ার করছেন এই প্যাসেজের মধ্যে। খেয়াল করে কি বলছে। I could hear very faint voices. এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি আছে, এগুলো মুখস্থ করবা। এখানে ওয়ার্ড হচ্ছে আমাদের ফেইন্ট। ফেইন্ট শব্দটার মানে কি? ফেইন্ট শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে খুব হালকা বা ক্ষীণ, অর্থাৎ যেই শব্দটা অনেক দূর থেকে আসছে, অনেক দূর থেকে এসে তোমার কানে আসতে আসতে শব্দটা কমে গেছে, এটা হচ্ছে ক্ষীণ শব্দ, হালকা একটা সাউন্ড। তাহলে ফেইন্ট ভয়েস মানে কি? ক্ষীণ শব্দ, ক্ষীণ আওয়াজ, ক্ষীণ কণ্ঠ। ওকে, তাহলে কি বলছে খেয়াল করো যে I could hear very faint voices. আমি খুবই ক্ষীণ অথবা খুবই হালকা শব্দ শুনতে পেলাম। as if, যেন, এই as if টা কিন্তু আমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়াইছিলাম। as if coming from the other side of the world, যেন মনে হচ্ছিল শব্দটা কোথা থেকে আসছে? পৃথিবীর অপর প্রান্ত থেকে শব্দ আসছে। অর্থাৎ তিনি এত হালকা সাউন্ড শুনতে পাচ্ছেন যে তার মনে হচ্ছে যে এই সাউন্ডটা মনে হয় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত থেকে সাউন্ড আসতেছে। এটা হচ্ছে প্রথম লাইনটা। বুঝলাম কি বলছে যাই এই জায়গাটায়? ব্রজেন দাস বলতেছে যে ওনার এক্সপেরিয়েন্সটা, যে সাঁতার কাটছে যখন, তখনের ঘটনা, যে I could hear, আমি শুনতে পেলাম। এখানে কুডকে আমরা কি বলি? মোডাল ভার্ব, রাইট? কুড হচ্ছে একটা মোডাল ভার্ব, মোডাল। আর একটু মাথা রাখবো, মোডালের পরে যে ভার্বটা আসবে, এটা ভার্বের বেস ফর্মে আসবে। ঠিক আছে?
মোরাল তো কুড ছাড়াও ক্যান আছে, শেল আছে, শুড আছে, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওথ টু, ইউজ টু, এরকম মোরালগুলোর পরে ভার্বের বেস ফর্ম হবে যদি সেটা পারফেক্ট মোরাল না হয়। তাহলে আই কুড হিয়ার, আমি শুনতে পেলাম বা পেয়েছিলাম, ভেরি ফেইন্ট ভয়েসেস, খুবই হালকা শব্দ, খুবই ক্ষীণ শব্দ। তাহলে ফেইন্ট মানে কি পেলাম? ক্ষীণ। অ্যাজ ইফ, যেন, কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, যেন শব্দটা পৃথিবীর অপর প্রান্ত থেকে আসতেছে। দ্য টাইম, সময়টা, was about 4 in the morning, সময়টা ছিল কয়টায়? ভোর 4টা। and the date September 22, 1961, তারিখটা ছিল 1961 সালের সেপ্টেম্বরের 22 তারিখ। তাহলে সময়টা ছিল 1961 সালের 22 সেপ্টেম্বরের ভোর 4টার ঘটনা। তিনি যেই ঘটনা বলতেছেন এই সিচুয়েশনটা, এই টাইমটা হচ্ছে 1961 সালের 22 সেপ্টেম্বরের ভোর 4টার ঘটনা বলতেছেন উনি। আচ্ছা, তাহলে কিসের শব্দ ছিল? উনি কিসের এত ক্ষীণ শব্দ শুনলেন? এত হালকা শব্দ কিসের? কিসের শব্দ কোত্থেকে আসতেছে? এই পুরো গল্পটা পড়লে আমরা ক্লিয়ার হবে। I was feeling tired, সহজ শব্দ ক্লান্ত, আমি খুব ক্লান্ত বোধ করছিলাম। তাহলে তিনি কিছুটা কাজ করছিলেন। and exhausted, exhausted মানে হচ্ছে বলা যায় যে অবসন্ন, ভাল লাগতেছে না, এরকম একটা সিচুয়েশন হচ্ছে exhausted, অবসন্ন। ওকে, অবসন্ন। exhausted মানে কি? অবসন্ন। আচ্ছা, এটা কি পেলাম? যে আই ওয়াজ, এটা কিন্তু ব্রজেন দাস তার নিজের কথায় বলতেছে, তার নিজের মুখ থেকে এটা বের হওয়া কথা। তাহলে আই ওয়াজ ফিলিং টায়ার্ড এন্ড এক্সস্টেড, আমি খুবই ক্লান্ত এবং অবসন্ন বোধ করছিলাম। এন্ড ওয়াজ এনকাউন্টারিং, এনকাউন্টার মানে কি? এনকাউন্টার জিনিসটা তোমরা দেখো, তোমরা যারা ফুটবল খেলা বোঝো, তুমি দেখো একটা দল যখন গোল দিতে গেল, গোলটা দিতে পারলো না, সে এটা ফিরে আসলো, ফিরে আসার পরে বিপক্ষ দলে সে বলটা নিয়ে দৌড়ে যায় এবং সে ওইখানে গিয়ে গোল দিয়ে ফেলে। এটা হচ্ছে এনকাউন্টার অ্যাটাক, তাই না? এটা হচ্ছে কাউন্টার অ্যাটাক বলি আমরা। কাউন্টার মানে এনকাউন্টার, বিপরীতমুখী। তাহলে এনকাউন্টার মানে কি? বিপরীত মুখ থেকে আসন্ন বা বিপরীত দিক থেকে আসা বা বিপরীতে কোনো কিছু সামলানো। ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে আমি তাকে এনকাউন্টার করবো, তার মানে হচ্ছে আমি তাকে তার উপর আঘাত করবো, তার উল্টো দিকে আমি যাবো। তাহলে and was encountering stiff opposition, stiff মানে হচ্ছে তীব্র, stiff মানে কি? তীব্র। খুব সুন্দর সুন্দর ওয়ার্ড মিনিং আছে এখানে। অপোজিশন মানে হচ্ছে কি বলা যায়? বিপরীত, তীব্র বিপরীত গতি, তীব্র বিপরীত গতি বা প্রতিকূলতা। এখানে অপোজিশনের বাংলাটা দাঁড়াবে হচ্ছে প্রতিকূলতা। ওকে, ফ্রম দ্য স্ট্রং টাইড, স্ট্রং টাইড মানে কি? স্ট্রং টাইড মানে হচ্ছে খুব জোরালো ঢেউ, খুব জোরালো ঢেউ বা জোরালো জোয়ার বলতে পারো। তাহলে জোরালো ঢেউ, এইটুকু আমরা বুঝলাম, জোরালো ঢেউ, জোরালো ঢেউ। ওকে, আচ্ছা, তাহলে এই লাইনটাকে আমরা একটু বুঝি কি বলছে এই লাইনটাতে, পুরোটা জিনিস ক্লিয়ার করো। আই ওয়াজ ফিলিং টায়ার্ড এন্ড এক্সস্টেড, আমি খুবই ক্লান্ত ছিলাম ওই সময়টাতে ভোর 4টায়, এবং আমি খুবই অবসন্ন ছিলাম, অনেকক্ষণ সাঁতার কাটতে কাটতে আর ভালো লাগতেছে না। and was encountering, এবং আমি কি করছিলাম? আমি হচ্ছে সামলাচ্ছিলাম, আমি কোনো কিছুর বিপরীতে দাঁড়িয়েছিলাম, আমি সামলাচ্ছিলাম। stiff opposition from the strong tide, এবং জোরালো ঢেউ থেকে আসা তীব্র প্রতিকূলতা আমি সামলাচ্ছিলাম। ওকে, বা মোকাবেলা করছিলাম। তাহলে এখানে এনকাউন্টারের বাংলা কি দাঁড়াচ্ছে? মোকাবিলা করা, মোকাবিলা করা। ওকে, I looked towards, look toward এর একটা গ্রুপ ভার্ব। ওকে, look toward কোনো কিছুর দিকে তাকানো, look toward হচ্ছে তাকানো, এর একটা গ্রুপ ভার্ব। কি বলছি খেয়াল করো, I looked towards my accompanying motorboat, accompanying মানে হচ্ছে সহযোগী, হ্যাঁ, সঙ্গী। তাহলে accompanying মানে কি? আমরা হচ্ছে সঙ্গী, হ্যাঁ, বা সহযোগী বলতে পারো, সহযোগী বা সঙ্গী, অর্থাৎ যারা একই সাথে কাজ করে, মোটর বোট। তাহলে আমি আমার সহযোগী মোটর চালিত নৌকাটার দিকে তাকালাম, মোটর চালিত নৌকা, মোটর বোট। তাহলে ব্রজেন্দার যে একা একা একদম রাতের বেলা এরকম ইংলিশ চ্যানেল পার হচ্ছেন, ব্যাপারটা এরকম না। এখানে অনেক ধরনের ভয়ভীতি থাকতে পারে, অনেক ফেলিউর থাকতে পারে, অনেক ধরনের স্টর্ম বলি, সাইক্লোন বলি, অনেক কিছু থাকতে পারে।
এই জন্য যারা বিশ্ব রেকর্ড করে ইংলিশ চ্যানেল পার হওয়া বা কোনো নদী পার হওয়া, সেক্ষেত্রে ওই যে অথরিটির পক্ষ থেকে একটা সাথে তার হেল্পিং বোট দেয়, যে আপনি সাঁতার কাটতেছেন নিজের মতো ফাইন, বাট আপনার কখনো খাবার প্রয়োজন হতে পারে, 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সাঁতার কাটে, ওই সাথে একটা অ্যাসিস্ট্যান্ট একটা মোটর বোট থাকে, ওইখানে অথরিটির লোক থাকে, ওইখানে যে সাঁতার কাটতেছে তার ক্যাপ্টেন থাকতে পারে, তার কোচ থাকতে পারে, তার ম্যানেজার থাকতে পারে। ওকে, তাহলে সে কি করলো দেখো, যে আই লুকড টুয়ার্ডস মাই অ্যাকম্পানিং মোটর বোট, আমি আমার সহযোগী বা সঙ্গী মোটর চালিত নৌকাটার দিকে তাকালাম। তাহলে লুক টুয়ার্ড কোনো কিছুর দিকে তাকানো, দিকে তাকানো, দিকে তাকানো। ওকে, কোনো কিছুর দিকে তাকানো। ক্যারিং মাই ম্যানেজার, এখানে ক্যারিংটাকে তোমরা চাইলে ভেঙে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাইতে পারো। এই অংশটাকে তুমি ক্যারিং কে চাইলে লিখতে পারো which was carrying, যেটা বহন করছিল, which was carrying, যা বহন করে নিচ্ছিল, which was carrying my manager কাজী মোহাম্মদ আলী, যেই মোটর চালিত নৌকাটা বহন করছিল আমার ম্যানেজার, আমার ব্যবস্থাপক মোহাম্মদ আলী, কাজী মোহাম্মদ আলীকে স্কিপার মানে হচ্ছে ক্যাপ্টেন, স্কিপার মানে কি ক্যাপ্টেন, অধিনায়ক, অধিনায়ক অর্থাৎ তাকে যে শিখায়, এই সাঁতারটা শিখায় যে স্কিপার ল্যান্ড হাচিনসন এন্ড দ্য অফিশিয়াল অবজারভার, এবং একজন সরকারি কর্তৃপক্ষ বা সরকারি মানে কি বলা যায় পর্যবেক্ষক। তাহলে অফিশিয়াল অবজারভারকে তুমি বলতে পারো কি দাপ্তরিক পর্যবেক্ষক, দাপ্তরিক পর্যবেক্ষক। এটা কেন প্রয়োজন? এখন এই যে একটা লোক যে গিনেসের মধ্যে নাম উঠাতে যাচ্ছে, সে কি আসলে সাঁতারটা কাটছে কিনা, এটার জন্য কি গিনেস থেকে লোক প্রয়োজন না? তো ওই ওয়ার্ল্ড রেকর্ড গড়ার জন্য ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ থেকে একজন পর্যবেক্ষক ছিল, তার নাম কি মিস্টার জে ইউ উড। তাহলে আমরা এই লাইনটা আরেকবার একটু পরীক্ষা করব। কি বলছে যে আই লুকড টুয়ার্ডস মাই হেয়ার অ্যাকম্পানিং মোটরবোট, আমি আমার সঙ্গী মোটর চালিত নৌকাটার দিকে তাকালাম, which was carrying my manager কাজী মোহাম্মদ আলী, যেটা আমার যেই ব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলীকে, স্কিপার ল্যান্ড হাচিনসন আমার অধিনায়ক ল্যান্ড হাচিনসনকে, এবং দাপ্তরিক পর্যবেক্ষক মিস্টার জে ইউ উডকে বহন করে যাচ্ছিল। তাহলে ব্রজেন দাস একা যাচ্ছে ব্যাপারটা না, ব্রজেন দাসের পাশে আরেকটা নৌকা আছে মোটর চালিত, সেটা দিয়ে তার অধিনায়ক যাচ্ছে, তার ম্যানেজার যাচ্ছে, এবং অফিসিয়াল পর্যবেক্ষক যাচ্ছে। ওকে, আচ্ছা, they were all pointing towards, পয়েন্ট টুয়ার্ড মানে হচ্ছে কোনো দিকে নির্দেশনা করা, কোনো কিছুর দিকে নির্দেশনা করে দেখানো। তাহলে পয়েন্ট টুয়ার্ড অর্থ কি কিছুর দিকে নির্দেশ করা, কিছুর দিকে নির্দেশ করা। ওকে, নির্দেশ করা। তাহলে they were all pointing towards, তারা সবাই ওই যে তিনজন সবাই নির্দেশ করে দেখাচ্ছিল the Kent shore, Kent shore মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার ফ্রান্স থেকে ব্রিটেনে যে পৌঁছাইছে, ব্রিটেনের ওই যে ব্রিটিশ চ্যানেলের ব্রিটিশ পার্টের বা ইংল্যান্ড পার্টের সীমানা হচ্ছে ক্যান্ট শোর, ক্যান্ট নদীর তীর। ওকে, ক্যান্ট নদীর তীর। তাহলে শোর মানে কি পাচ্ছে, এটা হচ্ছে তীর, ক্যান্ট নদীর তীর। ওকে, তাহলে এই জিনিসটা বুঝে কি বলছে যে they were all pointing towards the Kent shore, তারা প্রত্যেকে ক্যান্ট নদীর তীরটার দিকে আমাকে দেখাচ্ছিল, নির্দেশ করছিল যে ওই যে দেখা যায়, দেখো ওই যে ক্যান্ট নদীর তীর দেখা যায়, ওই যে চলে আসছো তুমি। তাহলে এক পাশ হচ্ছে ফ্রান্সের পাশ থেকে সে সাঁতরে আসতে 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 ওই যে দেখা যাচ্ছে কাছাকাছি ক্যান্ট শোর, মানে হচ্ছে ব্রিটেনের শুরু ওইখান থেকে। ঠিক আছে, আচ্ছা, as I looked up, সাঁতার তো নিচের দিকে তাকায় কাটে, তারা তো সাঁতার কাটে, তাই না? as I looked up, যখন আমি উপরে তাকালাম, এটা একটা গ্রুপ ওয়ার্ড, লুক আপ অর্থ হচ্ছে উপরে তাকানো, উপরে তাকানো, এটা একটা কি গ্রুপ ওয়ার্ড। ওকে, as I looked up, আমি যখন উপরে তাকালাম, I could see flashes, আমি আলোর ঝলকানি দেখতে পেলাম। ওই যে নদীর তীর যেহেতু, তার মতো এখানে দোকানপাট থাকবে, মানুষজন থাকবে, এখানে অনেক রেস্টুরেন্ট থাকবে, তাই না? তাহলে আলোর ঝলকানি, ফ্ল্যাশ মানে কি আলোর ঝলকানি, আলোর ঝলকানি। তাহলে আমি যখন উপরের দিকে তাকালাম মাথাটা উঁচু করে, আমি অনেক আলোর ঝলকানি দেখতে পেলাম। I realized, আমি বুঝতে পারলাম, I was very
ক্লোজ টু দ্য শোর, আমি তীরের খুবই নিকটে আছে। তাহলে ক্লোজ টু মানে কি নিকটে। তাহলে এই পেজটা ক্লিয়ার, যে সে পরে বুঝতে পারলো, অনুধাবন করলো, তার মাথায় আসলো যে আমি তীরটার একেবারেই নিকটে আছি। তাহলে এই পেজটা ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। হ্যাঁ, আশা করছি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, একেবারে ভেঙে পড়িয়েছি। ক্যান্টশোর না, ক্যান্টশোর মানে নদীর তীর না, এই বানানে তো ভুল হয়েছে তুমি। ক্যান্টশোর তো সি এ না, কে ই এন টি, এটা নদীর। ক্যান্ট নদীর তীর, শোর মানে হচ্ছে তীর, আর ক্যান্ট হচ্ছে নদীর নাম। ক্যান্টশোর মানে ক্যান্ট নদীর তীর। ওকে, আমি লিখে দিই তারপর এখানে ক্যান্ট নদীর তীর। ক্যান্ট নদীর তীর, ঠিক আছে। ক্যান্টশোর মানে ক্যান্ট নদীর তীর। ওকে, তোমাদের প্রেজেন্স এত কম কেন? তোমাদের প্রেজেন্স অনেক কম। জানি না কেন। তোমরা আসলে ইংলিশকে এমন হতে পারে যে ইংলিশ তোমার কাছে অনেক বেশি সহজ, এটা হতে পারে। আবার অনেক হতে পারে তোমরা রেকর্ডেড ক্লাস করো। যাই হোক, ওকে, ক্লাস মনোযোগ দিয়ে করো যারাই আছো, ফাইন। ওকে, আমরা এই পেজটা বুঝলাম। চলো, প্যাসেজ বেশ বড়, মনোযোগ দিয়ে পড়তে হবে, ধৈর্য রাখো। আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম, হোয়াট দ্য টাইম ওয়াজ, কয়টা বাজে তখন, এন্ড হাউ ফার, এবং আরো কতটুকু, আই হ্যাড স্টিল টু গো, আমার এখনো আরো কতটুকু যেতে হবে। একটা সহজ প্রশ্ন করেছে যে আমি আমার ম্যানেজারকে প্রশ্ন করলাম যে এখন কয়টা বাজে এবং আমাকে এখনো আর কতটুকু যেতে হবে, সেই প্রশ্নটা করলো, হাউ ফার, কতটুকু। দে টোল্ড মি দ্যাট, তারা আমাকে বললো যে ইফ আই পুট, যদি আমি দেই, এখানে পুটের শব্দ হচ্ছে কি দেওয়া বা প্রয়োগ করা। পুট মানে কি দেওয়া বা প্রয়োগ করা, বা প্রয়োগ করা। বলেছে যে ইফ আই পুট, যদি আমি প্রয়োগ করি, দ্য লাস্ট আউন্স অফ এনার্জি, আউন্স ব্রিটিশ একক একটা, আউন্স। তাহলে আমি যদি আমার শক্তির শেষ আউন্স পর্যন্ত, শেষ বিন্দুটা পর্যন্ত প্রয়োগ করি, ব্যবহার করি, ইনটু মাই সুইমিং, আমার সাঁতারে, আই উড সেট আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম। তাহলে আমি যদি আমার শক্তির সর্বোচ্চ বা শেষ বিন্দুটা, শেষ আউন্সটা যদি আমি দেই, তাহলে আমি ইংল্যান্ড থেকে ফ্রান্সের সাঁতারের একটা নতুন রেকর্ড তৈরি করতে পারবো। ওকে, তাহলে এখানে একটা সুন্দর শেখার জিনিস হচ্ছে সেট আ রেকর্ড, এটা হচ্ছে রেকর্ড করা। সেট আ রেকর্ড অর্থ কি রেকর্ড করা, কোন রেকর্ড করা। ওকে, এটা আশা করছি খুব কঠিন জিনিসটা সহজ। যে ইফ আই পুট, এটা একটা আমাদের কি বলা যায়, এটা হচ্ছে ইফ আই পুট। আচ্ছা, এখানে একটা তোমাদের প্রশ্ন করি, হ্যাঁ, তোমরা একটু বুঝতে পারো কিনা দেখি, তোমাদের সেন্সকে কাছে লাগাও। এই যে এইখানে আছে ইফ আই পুট দ্য লাস্ট আউন্স অফ এনার্জি ইনটু মাই সুইমিং, আই উড সেট আপ আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর ফ্রান্স টু ব্রিটেন। এইটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? ইফ দিয়ে শুরু হয়েছে, আর এখানে আরেকটা ক্লজ আছে। এটা কোন জাতীয় কন্ডিশন একটু দেখি, তোমরা ধরার চেষ্টা করো। আমি জাস্ট 30 সেকেন্ড টাইম দিচ্ছি। ফার্স্ট, সেকেন্ড, 30 সেকেন্ড না, এটা 10 সেকেন্ডস এর কাজ। ধরার চেষ্টা করো, দেখি পারো কিনা। তাহলে বেসিক কতটুকু স্ট্রং হয়েছে দেখি। Brother, today it seems that I am doing class in full HD on the computer screen. এত ইজি জিনিস, এত ডিটেইলস, মহসিন আলম। আচ্ছা মহসিন, বলো দেখি এটা কোন কন্ডিশনে আছে, তোমার কাছে যদি বেশি ইজি মনে হয়। মহসিন, ইজি মনে হয় এটা একটু রিপ্লাই দাও দেখি, এটা কোন কন্ডিশন। দেখা যাক তোমাদের কাছে কতটুকু ইজি মনে হয় জিনিসটাকে। হ্যাঁ, কতটুকু ইংরেজি পারো। মহসিনের কোনো রিপ্লাই নেই, নো রিপ্লাই ফ্রম মহসিন। ওকে, দেখি তোমাদের এখানে 90% কোয়েশ্চেন আনসার আসছে তোমাদের ফার্স্ট কন্ডিশন। ওকে, হুইচ ইজ টোটালি রং।
যে উত্তরটা হচ্ছে সম্পূর্ণভাবে ভুল, কারণ এইটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশন। দেখো এই যে বলতেছে এত ডিটেইলসে পড়ানোর কারণ কি, এই কারণটাই শুধু বুঝতে পারবো এইচএসসি শেষ করে। হ্যাঁ, তো ডিটেইলসে পড়ালেও সমস্যা, তোমাদের এই যে সমস্যাগুলো আমি আসলে ফাইন্ড আউট করতে পারি না, তোমাদের আসলে সমস্যা কোথায়। আমার ক্লাস হয় 1.5 ঘন্টা, হ্যাঁ 1 hour and 30 minutes, এরকম লেন্থে আমার ক্লাসগুলো হয় সবগুলো। 1.5 ঘন্টা ক্লাসে যদি একটা জিনিসকে গভীরভাবে বোঝায়, তারপর যদি তুমি বলো যে এত ডিটেইলস কেন, এই ডিটেইলস না পড়ার কারণেই অনেস্টলি এইচএসসির পরে অ্যাডমিশনে আটকাইতে হয়। এই ডিটেইলসটা না পড়ার কারণে, যে আমি টেক্সট বই পড়ে আসি নাই, আমি গ্রামার বুঝি না, কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট কোনটা কন্ডিশন কি বুঝি না, এবং সেইখানে গিয়ে যাদের মেডিকেল, বিশেষ করে মেডিকেল ভার্সিটি, বুয়েটে গিয়ে তার ইংলিশ লাগবে না, কিন্তু মেডিকেল ভার্সিটিতে তার কম্পালসারি। ভার্সিটির ক্ষেত্রে তার চুজ করার সুযোগ থাকে, সিকিউরিটি এটা মাস্ট, কিন্তু ভার্সিটির ক্ষেত্রে চুজ করার ব্যাপার আছে, ইংলিশ বাংলা থেকে এটা নিতে পারবা, ম্যাথ যদি না নাও। কিন্তু ডিটেইলসে না পড়ার প্রবলেমটা কোন জায়গায়, এই যে ফাঁকি ঝাঁকি, এই যে অল্প করে, এই না পড়ে পাশ করার যে একটা চিন্তা ভাবনা, যে নাই ছেড়ে দিলাম এরকম, এই চিন্তা ভাবনা থেকেই আমরা আসলে পড়াশোনাকে আন্ডাররেটেড মনে করে, আমরা মনে করি ব্লগিং, ফুড ব্লগিং হচ্ছে দুনিয়ার সবচেয়ে দামি কাজ। ফর দ্যাট রিজন, ইফ you don't have the understanding of each and every topic that you read out, so আমার মনে হয় যে এই যে পেজে আমি আলোচনা করেছি, এখান থেকে শব্দগুলো অনেকগুলো আমি না বলে দিলে it would be very tough for you even to have the meaning, maybe. চলো তাহলে সেটা এখন হচ্ছে একটা রেকর্ড করা, ওকে রেকর্ড করে ফেলা। চলো আমরা পড়াই ফিরি। চলো তাহলে কি বলছে দেখো, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, এখানে পুটটা হচ্ছে V2 ফর্মে, ওকে এটা পাস্ট ফর্মে আছে, আর হচ্ছে আই উড সে, এই উড দেখলে বুঝতে হবে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনে আছে, ওকে। আচ্ছা, the goal for which I had been striving, স্ট্রাইভ মানে হচ্ছে তীব্র চেষ্টা করা, তীব্র চেষ্টা করা, ওকে। তাহলে the goal for which, যেই লক্ষ্যটার জন্য I have been striving for the past 4 years could be mine, তাহলে যেই লক্ষ্যটার জন্য, যে স্বপ্নটার জন্য আমি গত 4 বছর যাবত চেষ্টা করতেছি, এটা আমার হতে পারে, এই লক্ষ্যটা, এই অর্জনটা আমার হতে পারে। এই ক্যান্ট নদী পার হওয়া, ইংলিশ চ্যানেল পার হওয়া, দ্য এইম সেই লক্ষ্য, which goaded me, গোড অর্থ হচ্ছে তাড়িত করা, তাড়িত করা, ওকে তাড়িত করা, ধারণা দেওয়া যে তুমি এটা করো, এটা সলভ করো, এগিয়ে যাও, বড় হও, মেডিকেলে চান্স পাও, ইঞ্জিনিয়ার হও, এই যে ধারণাটা। তাহলে the aim which goaded me to swim the channel 6 times, তাহলে যেই লক্ষ্যটি আমাকে ইংলিশ চ্যানেল 6 বার সাঁতার কাটতে তাড়িত করেছিল, each time risking my life and reputation, প্রতিবার আমার জীবন ও সম্মানের ঝুঁকিতে ফেলে, প্রত্যেকটা বার, যে প্রতিবার তিনি 5 বার ফেল করছে, 6ষ্ঠ বারে গিয়ে তিনি পাস করতে পারছে, মানে ইংলিশ চ্যানেল পার হয়েছে। তাই প্রতিবার আমার জীবন এবং আমার সম্মানকে ঝুঁকিতে রেখে was so close, সেই স্বপ্নটা আমার অনেক নিকটে। তাহলে কি বলছে দেখো তো, যে যে স্বপ্নটা আমার জীবন ও সম্মানকে প্রতিবার ঝুঁকিতে রেখে রেখে ইংলিশ চ্যানেল 6 বার সাঁতার কাটতে তাড়না দিয়েছিল, সেটা অতি সন্নিকটে, সেই স্বপ্নটা আমার অতি সন্নিকটে। yet it could be far, তবুও এটা অনেক দূরেও হতে পারে। তাহলে yet এর এটার বাংলা অর্থ হচ্ছে এখানে তবুও, ওকে তবুও এই স্বপ্নটা আমার পূরণ নাও হতে পারে, এটা অনেক দূরেও হতে পারে, আমি চাইলে শেষ মুহূর্তে এসে আমি হাঁপাই যেতে পারি, আমি ছেড়ে দিতে পারি। আচ্ছা, তারপর ট্রেচারি অফ ওয়েদার, ট্রেচারি মানে হচ্ছে প্রতারণা, ট্রেচারি মানে কি প্রতারণা, প্রতারণা, ঠিক আছে, ট্রেচারি মানে হচ্ছে প্রতারণা অফ ওয়েদার। তাহলে ইংলিশ চ্যানেলে ওয়েদারের বা আবহাওয়ার একটা প্রতারণা ঘটে, কিরকম প্রতারণা করে আবহাওয়া একটু দেখি তো। দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বিটিং ওয়াটার, বিটিং মানে হচ্ছে দাঁত কামড়ানো, শীতের সময় এমন হয় না, একদম শীতের ঠান্ডায় দাঁত কিরমির করতেছে, এটা হচ্ছে দাঁত কামড়ানো, ওকে। আচ্ছা, বুঝতে কি সমস্যা হচ্ছে?
বুঝতে কি সমস্যা হচ্ছে? সেন্টেন্সের বাংলা অর্থ বা মিনিং গুলো প্রতিটা জিনিসের আচ্ছা, তোমাদের সবারই ইচ্ছা হচ্ছে দ্রুত পড়াইতে নাকি? যদি তোমার কাছে মনে হয় যে মানে অনেক দ্রুত হচ্ছে, ইউ ক্যান লিভ দ্য ক্লাস, নো প্রবলেম। আই হ্যাভ নো টাইম টু কনসিডার এভরিথিং ইন দ্য ক্লাস, বিকজ দিস ইজ, আমার মনে হয় এই জিনিসটা অনেকের লাইফ চেঞ্জিং একটা টাইম, তাই না? এইচএসসি পরীক্ষা, একটা ইংলিশ ক্লাসের একটা প্যাসেজ পুরা পড়াই ফেলবো 15 মিনিটে 20 মিনিটে, ইট ইজ নেভার পসিবল ফর মি। হ্যাঁ, এটা আমি জানি আমার পক্ষে সম্ভব না। সো আমার যেই পরিমাণ জিনিস পড়াইতে হবে, যেই পরিমাণ বেসিক পড়াইতে হবে, এটা আমি পড়াবো। সো এই ব্যাপারে আর কোনো কথা আমি বলছি না। চলো, দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বিটিং ওয়াটার। কোল্ড বিটিং মানে ঠান্ডা, কনকনে ঠান্ডা পানি। তাহলে কোল্ড বিটিং এর বাংলাটা দাঁড়াবে হচ্ছে কনকনে ঠান্ডা। কনকনে। তাহলে এই যে ইংলিশ চ্যানেল, তার কনকনে ঠান্ডা পানি, তার উইন্ড মানে হচ্ছে তার বাতাস, দ্য ওয়েভস তার ঢেউ, এন্ড দ্য টাইডস এবং জোয়ার। কয়টা জিনিস বলছে দেখো তো। এই ইংলিশ চ্যানেলটা তার কনকনে ঠান্ডা পানি, তারপর হচ্ছে সেখানকার বাতাস, সেই ইংলিশ চ্যানেলের ঢেউ এবং জোয়ার ডাস নট মেক থিংস ইজিয়ার। এটা কখনোই কোনো একটা জিনিসকে সহজ করে দেয় না, কঠিন করে দেয়। এত ঠান্ডা পানি, এত ঢেউ, এত জোয়ার, এই জিনিসগুলো সাঁতারের জন্য কোনো জিনিস কখনোই সহজ করে দেয় না। দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার। আনপ্রেডিক্টেবল মানে কি? অপ্রত্যাশিত। ওকে, অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত বায়ু চেঞ্জেস ফর দ্য ওয়ার্স, এটা খারাপের দিকেই যায়। তাহলে এইখানকার যে বায়ুটা, এটা অপ্রত্যাশিত, এটা খারাপের দিকে যায়, একটু একটু করে খারাপের দিকে যায়। আফটার আ সুইমার জাম্পস ইন, একজন সাঁতারু সাঁতারে নদীতে ঝাঁপ দেওয়ার পরে। তাহলে একজন সাঁতারু ইংলিশ চ্যানেলে ঝাঁপ দেওয়ার পরপরই এটার আবহাওয়া খারাপের দিকে যেতে থাকে। ইট হ্যাজ নেভার, এটা কখনোই, এই সমুদ্রের পানি কখনোই, টু মাই নলেজ, আমার জানা মতে, এই ফ্রেজটা মানে কি আমার জানা মতে, চেঞ্জড ফর দ্য বেটার, কখনোই ভালোর দিকে যায়নি। ইংলিশ চ্যানেলের আবহাওয়া কখনোই ভালোর দিকে যায়নি, ফর এনিওয়ান ইয়েট, এখনো পর্যন্ত। তাহলে ইংলিশ চ্যানেলের পানি, ইংলিশ চ্যানেলের বায়ু, ইংলিশ চ্যানেলের আবহাওয়া কখনোই এখনো পর্যন্ত কারোর জন্য ভালোর দিকে যায় নাই, যে সে জাম্প করার পরে সমুদ্রের পানি আর ঢেউ নাই বা ঢেউ কমে গেছে অথবা কোনো বড় ঢেউ আসে, এরকমটা ঘটে নাই, বরং খারাপের দিকে যায় সবসময়। অ্যাপার্ট ফ্রম, ছাড়াও। অ্যাপার্ট ফ্রম এই ফ্রেজটা অর্থ হচ্ছে ছাড়াও। অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা, স্ট্যামিনা হচ্ছে মনোবল, হ্যাঁ, তীব্র মনোবল বা শারীরিক মনোবল বলতে পারো। তাহলে অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা এন্ড প্র্যাকটিস ফর লং ডিস্টেন্স সুইমিং, তাহলে মনোবল এবং দীর্ঘ দূরত্বের সাঁতারের প্রতি মানে প্র্যাকটিস ছাড়াও আর কি কি লাগে? ওয়ান মাস্ট হ্যাভ, একজন মানুষের অবশ্যই থাকা উচিত, দ্য গ্রিট। গ্রিট মানে হচ্ছে দৃঢ়তা। গ্রিট মানে কি? দৃঢ়তা। ডিটারমিনেশন মানে হচ্ছে কি বলা যায়, ডিটারমিনেশন তুমি প্রতিজ্ঞা বলতে পারো বা মনোবল বলতে পারো, প্রতিজ্ঞা। এনকারেজ, এবং সাহস থাকা প্রয়োজন, হ্যাঁ, সাহস। টু সাবডিউ, সাবডিউ মানে হচ্ছে পরাজিত করা অথবা অথবা হচ্ছে বশীভূত করা। দ্য চ্যানেল, তাহলে বলেছে যে এই ইংলিশ চ্যানেলকে পরাজিত করতে বা তুমি এখানে জয়ী হইতে, ইংলিশ চ্যানেলকে বশীভূত করতে একজন সুইমারের শুধু মনোবল বা দীর্ঘ দূরত্বের প্র্যাকটিস করলেই চলে না, পাশাপাশি তার মধ্যে থাকতে হবে প্রবল দৃঢ়তা, তার মধ্যে প্রতিজ্ঞা থাকতে হবে এবং তীব্র সাহস থাকতে হবে, এই চ্যানেল পার হওয়ার। ওয়েদার এন্ড ইল্লাক, ইল্লাক মানে কি? দুর্ভাগ্য, হ্যাঁ, দুর্ভাগ্য। তাহলে আবহাওয়া বা ওইখানকার আবহাওয়া এবং দুর্ভাগ্য হ্যাভ কনস্পায়ার্ড, কনস্পায়ার মানে কি? ষড়যন্ত্র করা, ষড়যন্ত্র করেছে, এন্ড জয়েন্ট হ্যান্ডস মেনি আ টাইম, অনেকবার ষড়যন্ত্র কি করেছে দেখো, এখানকার আবহাওয়া আর দুর্ভাগ্য অনেক ষড়যন্ত্র করেছে সুইমারদের ভিতরে। এটা হচ্ছে একটা বলা যায় কি প্রবাদের মতো কথা বা হচ্ছে একটা আইরনিক্যাল জিনিস। তাহলে
এইখানকার আবহাওয়া আর একটা সুইমারের দুর্ভাগ্য, অনেক সময় কি করেছে, ষড়যন্ত্র করেছে সুইমারের সাথে, এবং এই দুইটা জিনিস তারা হাতে হাত মিলিয়েছে টু ডিফিট ইংলিশ সুইমার্স। তাহলে এই চ্যানেলের সুইমারদেরকে বা সাঁতারদেরকে হারানোর জন্য, ডিফিট কি, ডিফিট হচ্ছে পরাজিত করা, এটা একটা ইনফিনিটিভ। ওকে ওকে, they had defeated me no less than 5 times, আমাকে 5 বারের কম এখনো পরাজিত করেন। তার মানে এই ইংলিশ চ্যানেলের খারাপ আবহাওয়া সবকিছু মিলিয়ে তিনি 5 বার ইতোমধ্যে পরাজিত হয়েছেন এই চ্যানেল পার হইতে। ওকে, পরের পেজে যাই। দ্য ফাইনাল শট, চূড়ান্ত শট, শেষবারের মতো তিনি আরেকবার চেষ্টা করতেছেন, ষষ্ঠবার, 6th টাইম। On the morning of 9 September 1961, 1961 সালের 9 সেপ্টেম্বর, after finishing my swim, আমার সাঁতার শেষ করার পরে, I had gone to bed, আমি বিছানায় গেলাম। The BBC TV cameraman filmed me in my bed, BBC টিভির ক্যামেরাম্যান আমার বিছানায় আমার ফটোশুট করলো, আমার কিছু ছবি টবি নিল। Although very tired after swimming for 11 hours and 48 minutes, প্রায় 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কাটার পরে যদিও আমি খুব ক্লান্ত ছিলাম, I could not fall asleep, আমি ঘুমাতে পারছিলাম না, অনেক টায়ার্ড থাকার পর আমি ঘুমাতে পারছিলাম না। The thought, চিন্তা, that I had once again failed my country, এটা কিন্তু পঞ্চমবারের পরে ঘটনা বলতেছে, যে ওই চিন্তাটা যে আমি আমার দেশকে আবার হারাইলাম, দেশটাকে আমি আবার হারতে দিলাম, ফ্রেন্ডস এন্ড ফ্যান্স, আমার বন্ধু এবং আমার যেই ভক্ত আছে তাদের সবাইকে আমি আরেকবার হারাইলাম, এটা পঞ্চমবারের ঘটনা। ওয়াজ ডিস্টার্বিং মি, এই চিন্তাটা আমাকে কি করেছিল, বিরক্ত করেছিল। আমি যে আমার দেশ, বন্ধু এবং আমার ভক্তদেরকে আরো একবার হারাইছি পঞ্চমবারের মতো, এটা আমাকে খুব বিরক্ত করছিল। আফটার অনলি 4 hours sleep the following night, তাহলে তার পরের দিন মাত্র 4 ঘন্টা ঘুমিয়ে, I decided to try again, আমি আরেকবার চেষ্টা করার জন্য সিদ্ধান্ত নিলাম। ফর দ্য 6th time, ষষ্ঠবারের মতো তিনি 6 বার ইংলিশ চ্যানেলে সাঁতার কেটেছেন। I had fixed the tentative date, tentative মানে হচ্ছে সম্ভাব্য, আমি সম্ভাব্য তারিখ ঠিক করলাম ফর সেপ্টেম্বর 20, আমি 1961 সালের সেপ্টেম্বরের 20 তারিখকে সম্ভাব্য তারিখ ঠিক করলাম। On that day, ঠিক ওই দিনে, I took the ferry to Calais, ক্যালাইস হচ্ছে ফ্রান্সের একটা শহর। ওকে, ফ্রান্সের দ্বীপের নাম কি, ক্যালাইস, যেই পাশ থেকে ইংলিশ চ্যানেলটা শুরু হচ্ছে, আর ওই যে ব্রিটেনের পাশে হচ্ছে ক্যান্ট নদীর তীর। তাহলে আমি ওই যে 20 সেপ্টেম্বর আমি কি করলাম, আমি একটা ফেরি নিয়ে ক্যালাইস যেই উপদ্বীপ আছে ওইখানে আমি চলে গেলাম। আচ্ছা, তারপরে কি করেছে দেখো তো, সি সিক, সমুদ্র রোগ। হ্যাঁ, I get seasick in the ferry, আমি ওই ফেরিতে থাকাকালীন, অর্থাৎ ফেরিতে কিন্তু কি করতে হয়, ফেরি করে কিন্তু ওই যে ক্যালাইসে যাইতে হয়, হ্যাঁ, নদীর তীর থেকে ফেরি ওই পর্যন্ত ফেরি দিয়ে, এরপরে এসে সাঁতার শুরু করবে। তাহলে ফেরি দিয়ে যখন যাচ্ছিল, তোমার কেউ যদি সেন্ট মার্টিন গিয়ে থাকো তাহলে দেখবা যে ফেরিতে যেতে হয় একটা রাস্তা। তাহলে I get seasick in the ferry, আমি ফেরিতে সমুদ্র রোগ ভোগ করছিলাম। সমুদ্র রোগ মানে হচ্ছে কেমন কেমন ধর হচ্ছে অস্বস্তি লাগে, সমুদ্রের পানি গরম, অস্বস্তি, এই ব্যাপারটা হচ্ছে সি সিকনেস বলতেছে। হ্যাঁ, আজকে ইংলিশ ক্লাসের মাধ্যমে ইংলিশ চ্যানেল পার হইতে শিখবা, বুঝছো? ইংলিশ চ্যানেল পার হইতে হবে তোমাদের। ওকে, আচ্ছা, তাহলে বলতেছে দেখো সি সিকনেস ব্যাপারটা কি, সমুদ্রের মধ্যে যখন ধরো একটা মানুষ, সমুদ্রের আবহাওয়া অনেক গরম থাকে, হ্যাঁ, সমুদ্রের পানি অনেক সময় গরম থাকে, তো অথবা অন্যান্য বিভিন্ন বমি বমি ভাব থেকে শুরু করে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। তাহলে ব্রজেন দাস বলতেছে আমি যখন ওই যে যেই ফেরি দিয়ে যাচ্ছিলাম তখন আমি সি সিকনেস বা সমুদ্রের রোগ ভোগ করতেছিলাম। এন্ড অলসো ডিউরিং সুইমিং, এবং এবং এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে বলছে, তাই না? তাহলে বলছেন ভোগ করি, করেছিলাম মানে ভোগ করি। তাহলে আমি সমুদ্র রোগ ভোগ করি ফেরির মধ্যে এবং সাঁতারের মধ্যে। ইফ দেয়ার আর ব্রেকার্স অর ওয়েভস, আচ্ছা ব্রেকার জিনিসটা কি দেখো তো, ওয়েভ মানে তো আমরা জানি ঢেউ, তাই না? এটা তো সহজ, এটা আমরা সবাই জানি। আর ব্রেকার মানে হচ্ছে ঢেউয়ের ভাঙ, ধর দুটা ঢেউ যখন একসাথে এসে পড়ে, এই যে আছড়ে পড়া, হ্যাঁ, ঢেউয়ের আছড়ে পড়া,
তাহলে ব্রেকার মানে কি? ঢেউয়ের আছড়ে পড়া, বা তুমি বলতে পারো উর্মিভঙ্গ। বাংলায় হচ্ছে এটাকে বলো উর্মিভঙ্গ। উর্মিভঙ্গ। তাহলে যখন নদীতে বা সাগরের মধ্যে বা ইংলিশ চ্যানেলে উর্মিভঙ্গ হয় অথবা ঢেউ আসে, আমি তখন মাঝে মাঝে কি করি, আমি ফেরির মধ্যেও অথবা সাঁতারের মধ্যে কি হয়, আমার আমার হচ্ছে এই এই ধরনের সমুদ্র রোগ সৃষ্টি হয়। This sea sickness was the main cause of my failure. এই সমুদ্র রোগটাই ছিল আমার যে ফেলিওরের, আমার পতনের অথবা আমার হারার প্রধান কারণ। To set a world record on September 8, 9 or even in 1960. 1960 সালে এবং এই 61 সেপ্টেম্বর 8-9 তারিখে উনি যে সর্বশেষ পঞ্চমবারে ট্রাই করছেন, উভয় ক্ষেত্রে ওনার ওয়ার্ল্ড রেকর্ড মিস করার প্রধান কারণটা ছিল হচ্ছে এই সি সিকনেস হওয়ার কারণে তিনি আর শেষ পর্যন্ত শেষ করতে পারেননি। The night rest at the Cap Gris-Nez Hotel. তাহলে এটা কি বলেছে? একটা হোটেলের নাম। তাহলে ওই যে 20 তারিখে তিনি যে ষষ্ঠবারের জন্য গেলেন তার আগের রেস্টটার কথা বলতেছে। The night rest at the Cap Gris-Nez Hotel did me immense good. Immense মানে হচ্ছে ব্যাপক ভালো, ব্যাপক। তাহলে এই আগের রাতের ক্যাপ গ্রিজনেস হোটেলের যে বিশ্রামটা, এটা আমাকে বেশ ভালো একটা বোধ দিয়েছিল, ভালো একটা ফিল করিয়েছিল। I felt on top of the world. এখানে টপ অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে আমি পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ে, ব্যাপারটা এরকম না, তাই না? উনি তো পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ে না, উনি এখন ওয়ার্ল্ড রেকর্ড করতেই পারে নাই। এখানে বোঝাইছে আমি শারীরিকভাবে, আমার স্বাস্থ্যের দিক দিয়ে আমি খুবই পারফেক্ট ছিল। এখানে টপ অফ দ্য ওয়ার্ল্ড বলতে কি বোঝাইছে? যে তার শারীরিক অবস্থা খুব ভালো বোঝাইছে। হ্যাঁ, এই জিনিসটা I felt on top of the world, আমি খুবই ভালো বোধ করছিলাম। The weather on September 21 was near perfect. সেপ্টেম্বরের 21 তারিখের মানে ষষ্ঠবারের যে তার জাম্পটা, ওই সুইমিং এর পারফেক্ট আবহাওয়া ছিল ওই দিন। I jumped into the water within 12 days of my fifth swim. আমি আমার পঞ্চম সাঁতারের মাত্র 12 দিনের মধ্যে আমি আবার সাঁতার কাটতে নামলাম। আর রেকর্ড ইন ইটসেলফ, যেটা নিজে আরেকটা রেকর্ড, অর্থাৎ একবার সাঁতার কাটার পরে মাত্র 12 দিনের মধ্যে আবার সাঁতারে নামা, এই কাজটা মোটামুটি কেই এর আগে কেউ করে নাই। এর বেশি সময় লাগছে, 15 দিন, 20 দিন, 25 দিন, 2 মাস, 3 মাস পরে একজন ট্রাই করছে। উনি পঞ্চম ফেইলিউর ঘটছে ওনার 8-9 এই তারিখে সেপ্টেম্বর 1961 সাল। তার 12 দিন পরে 21 তারিখ তিনি আবার নামছে সমুদ্রে। এবং কি সমুদ্র এটা জানো না, একেবারে কি আটলান্টিক মহাসাগর সম্ভবত। হ্যাঁ, আটলান্টিক মহাসাগর নেমে গেছে। আচ্ছা, দ্য ওয়েদার অন আচ্ছা এতটুকু শেষ। আফটার সেইং আ লিটল প্রেয়ার, হালকা একটু প্রার্থনা করে, আস্কিং গড, স্রষ্টাকে এটা চাইলাম, স্রষ্টাকে চাষ করতে হচ্ছে এখানে চাওয়া, স্রষ্টার কাছে এটা চেয়ে আমি প্রার্থনা করলাম, টু গিভ মি গুড ওয়েদার অল থ্রু, আমাকে যেন পুরো সময়টা ধরে একটা ভালো আবহাওয়া আমাকে স্রষ্টা দেয়, যেন কোনো ঝড় ঘূর্ণিঝড় না ওঠে। And to crown me with success, এবং আমাকে যেন সফলতায় দ্বারা সজ্জিত করে, সফলতার মুকুট যেন আমাকে পরিয়ে দেয় স্রষ্টা। হ্যাঁ, এটা তিনি প্রার্থনা করে নেমে গেছেন। Nearly the whole of Cap Gris-Nez village had turned out. টার্ন হচ্ছে ফিরে আসা বা দেখতে আসা। তাহলে পুরো ক্যাপ গ্রিজনেস গ্রামের সব মানুষেরা had turned out to wish me luck, তারা আমাকে শুভ কামনা জানাতে চলে আসলো ওই যে সমুদ্রের তীরের মধ্যে। And see me enter the water for the 6th time, এবং ষষ্ঠবারের মতো পানিতে আমার নামাটা তারা দেখতে পুরো গ্রাম চলে আসছে। তাহলে উনি ওই সময় অলরেডি একজন স্টার, যেই মানুষটা ইংলিশ চ্যানেল পার হওয়ার জন্য 5 বার সমুদ্রে নামছে, কাছাকাছি গেছে, তাকে নিয়ে অনেক রিপোর্ট হয়েছে, অনেক কিছু লেখালেখি হয়ে গেছে অলরেডি। সো তিনি যেই হোটেলটায় ছিলেন, যেই শহরের, ওই গ্রামের সব মানুষরা চলে আসছে তাকে শুভকামনা জানাইতে এবং তার ষষ্ঠবারের মতো সমুদ্রে ঝাঁপ দিতে। প্লাং এন্ড আফটার, ওকে, প্লাঞ্জ এন্ড আফটার, ওয়ান্স ইন ওয়াটার, প্লাঞ্জ এন্ড আফটার মানে হচ্ছে সমুদ্রের যেই পীড়া, সমুদ্রের পীড়া। আচ্ছা, ওয়ান্স ইন ওয়াটার, একবার সমুদ্রে, ইউ গেট অবলিভিয়াস অন টাইম। আচ্ছা, অবলিভিয়াস অফ মানে হচ্ছে ভুলে যাওয়া, দিক হারিয়ে ফেলা, ভুলে যাওয়া।
বলেছে একবার যদি তুমি সমুদ্রের পানিতে নামো, ইউ গেট অবলিভিয়াস অফ টাইম, ডিস্টেন্স এন্ড ডিরেকশন। তুমি সময়, দূরত্ব, দিক সব হারাই ফেলবা। সমুদ্রের চারদিকে পানি, কোনো দিকে কোনো রাস্তা নেই, কিছু নেই। যদি তুমি একবার সমুদ্রের পানিতে নামো, তুমি কি ডানে যাচ্ছ, বায়ে যাচ্ছ, কোন দিকে তোমার তীর আছে, কোন দিকে নাই, কোন দিকে স্রোত, কোন দিকে কি, কিচ্ছু তোমার আর মনে থাকে। তাহলে অবলিভিয়াস অর্থ কি? ভুলে যাওয়া। দ্য অনলি থট উইচ, শুধু একটা চিন্তা, উইচ kept me worried, যে চিন্তাটা আমাকে খুব ভীত করে রেখেছিল, আমাকে খুব চিন্তিত করে রেখেছিল, was that I must make it, আমাকে এবার এটা করতেই হবে, আমাকে এবার সফল হতেই হবে, and that I must get good weather, এবং আমি যেন একটা খুব ভালো আবহাওয়া পাই, all the way, পুরা আমার জার্নিটা জুড়ে আমি এইবার আমি সফল হবই, এবং আমি যেন একটা ভালো আবহাওয়া পাই। এটাই উনি চাচ্ছিলেন, একটা জিনিস চাচ্ছিলেন। The second half of the swim is always very difficult. রিয়াল মাদ্রিদের মতো, তাই না? সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ সবসময় কি করে? কামব্যাক করে। প্রথমে গোল খায়, তারপরে সেকেন্ড হাফে গিয়ে তিনটা দিয়ে ম্যাচ জিতে ফেলে, শেষ। রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে বলতে হবে এটা সেকেন্ড হাফ না, এটা হচ্ছে শেষ 10 মিনিট, শেষ 5 মিনিট, তাই না? কার সাথে খেলা হলো? বায়ার্নের সাথে। 85, 86, 87, 88 মিনিট পর্যন্ত হেরে যাওয়ার অবস্থা, 88তে একটা গোল, 91তে একটা গোল, ম্যাচ শেষ। এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। The second half of the swim is always very difficult. এই যে সুইমের, আমি খেলা বলে ফেলতেছি, সুইমের, সাঁতারের দ্বিতীয় অংশটা সবসময় কঠিন, হ্যাঁ, কারণ সে অলরেডি তার এনার্জি চলে গেছে, তার খাবার টাবার শেষ হয়ে যাচ্ছে প্রায়, শরীর অনেক টায়ার্ড, অনেক এক্সস্টেড, তাই না? তাহলে সেকেন্ড হাফটা অনেক বেশি ডিফিকাল্ট। বাট এই ডিফিকাল্ট কার জন্য? এই ডিফিকাল্ট হচ্ছে ম্যান সিটির জন্য, এই ডিফিকাল্ট হচ্ছে বায়ার্নের জন্য, এই ডিফিকাল্ট হচ্ছে আর কারা? এই যে কিছু আছে না, ওই যে তোমার যারা হচ্ছে কি বলা যায়, যে চেঞ্জিং ফ্যান্স, হ্যাঁ, যারা হচ্ছে টি শার্ট, বার্সার টি শার্ট খুলে একবার ম্যান সিটি হয়, একবার তারা বায়ার্ন হয়, আবার তারা 1 জুন রাতের বেলা তারা হবে হচ্ছে ডর্টমুন্ড, তাই না? এই তাদের কথা বলছে। তাদের ক্ষেত্রে দ্বিতীয় হাফ খুবই কঠিন, হ্যাঁ, আমাদের মতো মাদ্রিদিস্তার জন্য দ্বিতীয় হাফ হচ্ছে খেলা দেখার সবচেয়ে মজার টাইম। তখন জ্বলে ওঠে কারবাহাল, মদ্রিচ, রদ্রিগো, তারপর থেকে হোসেইলো, আরো কারা আছে, সবাই জ্বলে ওঠে তখন। আর ভিনিসিয়াস তো পুরো ম্যাচে জ্বলেই থাকে। ভিনিসিয়াস একাই তো দেখলাম বায়ার্নরে পুরো নাড়ায় চাড়ায় দিল, বায়ার্নরে, সিটি রে, যে কি ট্রিবলিং করে রে ভাই, মাই গড। এন্ড ইফ ইভেন লিটল ওয়েভস, এমনকি যদি ছোট ঢেউ পর্যন্ত ডেভেলপস, ডেভেলপ হচ্ছে ওঠা, এখানে ডেভেলপ মানে হচ্ছে উন্নতি করা না, এটা হচ্ছে ওঠে, যদি অল্প একটু ঢেউ ওঠে দ্বিতীয়ার্ধে গিয়ে, it saps the ebbing energy of the swimmer. স্যার হচ্ছে শেষ করে দেওয়া, স্যার হচ্ছে শেষ করে দেওয়া। ebbing energy মানে হচ্ছে the ebbing energy of the swimmer all the more. ebbing মানে হচ্ছে শেষ প্রান্তের, হ্যাঁ, শেষের দিকের শক্তিটুকু। তাহলে সে যদি শেষের দিকে, দ্বিতীয়ার্ধে গিয়ে যদি একটু ঢেউ উঠে, তাহলে সেটা ওই সাঁতারুর একেবারে শেষ শক্তিটুকুকেও নিঃশেষ করে দেয়, ঠিক আছে? টেকিং আ লেসন ফ্রম মাই প্রিভিয়াস সুইমস, আমার পূর্ববর্তী সাঁতারগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে বা শিক্ষা নিয়ে, আই ক্যাপ্ট মাই স্পিড এট আ স্টেডি পেস, আমি আমার কি করলাম, আমার যে গতিটাকে একদম স্থির রাখলাম, হালকা রাখলাম, যে খুব দূরে দ্রুত যাওয়া যাবে না, খুব স্টেডি, খুব স্থির পর্যায়ে রাখলাম। For I know I would need energy, কারণ আমি জানতাম আমার শক্তি দরকার হবে, ounce of my energy towards the close, আমাকে শেষের দিক দিয়ে এসে আমার শক্তির শেষ আউন্সটা আমার দরকার হবে। কারণ কি, যদি এখন দ্রুত দৌড়ায় ফেলে, শেষ মুহূর্তে গিয়ে কিন্তু সে আর টিকে থাকতে পারবে। তাই সে বলছে যে আমি খুব ধীরে একটা গতি বজায় রেখে চললাম, কারণ আমি জানতাম আমার শেষের দিক দিয়ে গিয়ে আমার লাস্ট শক্তির আউন্সটা দরকার হবে। ভাইয়া মনে হয় ব্রাজিল সাপোর্টার, হ্যাঁ ব্রাজিল, অবশ্যই ব্রাজিল। তোমরা কারা আছো এরকম সাপোর্টার, যারা হচ্ছে এই যে এরকম একবার বার্সা, তারপরে হচ্ছে ম্যান সিটি গেলা, তারপর বায়ার্ন, এবং 1 জুন তাদেরকে দেখা যাবে ডর্টমুন্ডের জার্সি পরে, কিন্তু দেখা যাবে ঠিকই জার্সির নিচে কিন্তু সেই বার্সাই দেখা যাবে তাদেরকে।
সেভেন আপ সাপোর্টার না, সেভেন আপ 5 বারের বিশ্বকাপ, বুঝছো? 5 বারের বিশ্বকাপ, সেভেন আপ বলা যাই বলো। হ্যাঁ, দেখো এই যে 3 আর 5, এই যে 5 ইজ অলওয়েজ গ্রেটার দেন কি, গ্রেটার দেন 3। সো আমরা হচ্ছে ব্রাজিল 5টা বিশ্বকাপ, আর তোমরা তো 3টা পেয়ে আর্জেন্টিনা মানুষ যে পরিমাণ, এবং মানে পরপর 3টা বিশ্বকাপ, এটা কি কোনো মুখের কথা? পরপর 3 বিশ্বকাপ নিয়েছে ব্রাজিল, 3টা টানা। হ্যাঁ, তো সেই ব্রাজিল, যদি এখনো ব্রাজিলের খুব খারাপ সময় কাটছে আমি জানি, তারপরেও আমরা তো সর্বশেষ 2002 সালে তো বিশ্বকাপ জিতলাম, তাই না? রোনালদো, রিভালদো, তারপর হচ্ছে কাফু, ওই টাইমের ব্রাজিল, অবশ্যই এখন ব্রাজিলের ভালো অবস্থান আমি জানি, বাট রোনালদো, রিভালদো, রোনালদিনহো, কাকা, তারপর হচ্ছে রবার্তো কার্লোস, ওই টাইমের একটা ব্রাজিল বলতেই তো মানে পুরো দুনিয়ায় ফুটবল বুঝতে, তাই না? ম্যাজিক্যাল খেলা ছিল ব্রাজিলের। যাই হোক, আমরা ওইসব আলোচনা যাচ্ছি না, কারণ ব্রাজিল নিয়ে আলোচনা করলে ক্লাস শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। ওকে, আমরা পড়ায় ফিরে আসি। তাহলে সে এইটুকু বুঝলো যে আমার শেষ পর্যায়ে আমার যেহেতু এনার্জিটা দরকার হবে, আমি ধীরে 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 যাই। ওকে, আচ্ছা, তোমাদের বাজ পাখি যে 3টা গোল খেয়েছে তুমি শুনছো? তোমাদের বাজ পাখি যে ইংলিশ প্রিমিয়ার লিগের 3টা সবচেয়ে বেশি ওন গোলের রেকর্ড করছে তোমাদের বাজ পাখি। হ্যাঁ, আমি দেখলাম ওই দিন, বুঝছো গোলটা, মানে বল ধরে ধরে পিছনে দিয়ে দিছে, মানে আসলে তো বাজ পাখি তো না, ঠিক আছে, ভুল মানুষেরই হয়, কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের মতো 3 বার ওন গোল এক সিজনে কেউ করে নাই, আমি দেখিনি এর আগে। ওকে, আসো আমরা পড়ায় ফিরে আসি, আমরা এসব কথা না বলি। ওকে, I felt hungry and famished and shouted for my manager. আমি খুব ক্ষুধার্ত বোধ করছিলাম। famished মানে হচ্ছে প্রায় নিঃশেষ, মানে কি নিঃশেষ। হ্যাঁ, আমি খুব ক্ষুধার্ত এবং নিঃশেষ বোধ করছিলাম, খুব খারাপ লাগতেছে। and shouted for my manager, এবং আমি আমার ব্যবস্থাপকের দিকে আমি চিৎকার করলাম। in reply I was told that, এবং তিনি পরে আমাকে বললেন যে I could not afford to waste 10 minutes in having the feed. খাবারের জন্য চিৎকার করতেছিল, ম্যানেজার বলছে যে এখন খাবার খেয়ে 10 মিনিট নষ্ট করার মতো সময় আপনার হাতে নাই। 10 মিনিট নষ্ট করলে আপনি যে রেকর্ডের জন্য খেলতেছেন, এই রেকর্ড আপনি করতে পারবেন না সাঁতার কেটে। If I have to break the record, যদি আমাকে রেকর্ড ভাঙতে হয়, I must swim on with all my might. আমাকে সর্বোচ্চ শক্তি দিয়ে সাঁতার কাটতে হবে, কিন্তু আমার তো এখন শক্তি নাই, আমার তো শরীরে শক্তি নাই, আমার তো খাবার লাগবে। But I refused. I am sorry now for it. আমি অবশ্যই তার কথা মানলাম না, আমি সরি, আমার খাইতে হবে। For if I had gone on, যদি আমি চালিয়ে যেতাম না খেয়ে, I might have finished the whole swim in less than 10 hours and 15 minutes. আমি যদিও এটা 10 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ করতে পারতাম, creating a new world record from both sides. তাহলে সেটা হয়তো উভয় দিক থেকেই, সময়ের দিক দিয়ে এবং পুরো জার্নিতে না খেয়ে একটা রেকর্ড করার মতো জিনিস হইতো। তাহলে যদি আমি খাবার না খেতাম, তাহলে আমি 10 ঘন্টা 15 মিনিটের মধ্যে রেকর্ড করতে পারতাম, যেটা দুই দিক থেকেই একটা বড় ধরনের রেকর্ড ছিল। আচ্ছা, লাস্ট এফোর্ট, আমাদের মনে হয় আর 2টা পেজ বাকি আছে। হ্যাঁ, তো লাস্ট এফোর্ট, সর্বশেষ প্রচেষ্টা। এফোর্ট মানে কি? প্রচেষ্টা, শেষ প্রচেষ্টা। দেখি শেষে তিনি কি করলেন। আফটার দ্য ফিড, খাবারের পরে, I really got my teeth into the stroke. আচ্ছা, এটা একটা ফ্রেজ, get someone's teeth on the stroke মানে হচ্ছে সর্বোচ্চ শক্তি পাওয়া। মানে সর্বোচ্চ শক্তি ও সাহস পাওয়া। মানে খাবার খাওয়ার পর আমি আমার সর্বোচ্চ শক্তি ও সাহসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলাম। I was squeezing. হ্যাঁ, দেখো স্কুইজিং মানে হচ্ছে নাড়া দেওয়া, একটু ঝাঁকি দেওয়া। দেখি স্কুইজ মানে কি? ঝাঁকি দেওয়া। মাই বডি, আমি আমার পুরো শরীরকে একটু ঝাঁকি দিচ্ছিলাম। ফর দ্য লাস্ট ড্রপ অফ এনার্জি আই কুড গেট আউট অফ ইট, আমি যেন আমার শরীরের সর্বশেষ শক্তিটা যেন বের করে আনতে পারি। একটু ঝাড়া টাড়া দিলাম মাঝে মাঝে, পড়াটা একটু ঝাড়াই, শরীরটাকে নাড়া দিল, নিংড়ে যেন পুরো শক্তিটাকে বের করতে পারি। and edged on each by each. edged on মানে হচ্ছে এগিয়ে যাওয়া, ঠিক আছে?
তাহলে আমি ইঞ্চি ইঞ্চি করে একটু 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 করে এগিয়ে গেলাম আমার লক্ষ্যের দিকে। The people in the motorboat were cheering me. তারা আমাকে চিয়ার করছিল, চিয়ার আপ, আমি চলে আসতেছি, কাছাকাছি চলে আসছি। I saw the flash of the Kent. আমি ক্যান্ট নদীর তীরে ফ্ল্যাশ আলো দেখতে পেলাম। ভেরি ক্লিয়ারলি, আমি অবশেষে একদম স্পষ্ট আলো দেখতে পাইছি, একদম স্পষ্ট ভাবে যে ক্যান্ট নদী দেখা যাচ্ছে। I realized I was very close. আমি বুঝতে পারলাম যে আমি খুবই নিকটে চলে আসছি। I could see the record. আমি আমার রেকর্ড দেখতে পাচ্ছিলাম। Like the proverbial carrot. Proverbial carrot মানে হচ্ছে প্রবাদের সেই খরগোশের মতো, না ক্যারট বলছে গাজর, দেখো প্রবাদের সেই গাজরের মতো। অর্থাৎ এই যে দেখো তোমার সামনে গাজর ধরানো, এই যে তুমি পৌঁছায় গেছো, এই যে পৌঁছায় গেছো, এই যে পৌঁছায় গেছো, এরকম। ড্যাংলিং বিফোর, ড্যাংলিং মানে হচ্ছে দোদুল্য বা দুলে আছে। বিফোর মাই সোয়েলেন আইস, আমার একদম কি বলা যায়, আমার তীব্র তীক্ষ্ণ চোখের সামনে ঝুলানো, কি ঝুলানো আছে এরকম গাজরের সেই প্রবাদের গাজর, যে তোমার চোখের সামনে দেখো এই যে গাজর, এই তুমি পৌঁছাই গেছো, তুমি এই যে গাজরটা পেতে যাচ্ছ, এই যে তুমি পেতে যাচ্ছ, এরকম। ঠিক আছে, সে শেষে বুঝতে পারো যে আমার সামনেই সফলতা, সামনে আমার ওয়ার্ল্ড রেকর্ড। I kept pulling myself on more. আমি আমার নিজেকে আরো কি করলাম, আমি নিজেকে আরো তাড়িত করছিলাম, আরো ধাক্কা দিচ্ছিলাম। Just a little and little more, আর অল্প একটু একটু করে। The momentum অর্থ কি গতি। The momentum was building, আমার গতি বাড়ছিল। Then I felt rocks, তারপর আমি পাথর অনুভব করলাম। একদম শেষের দিকে সে কি করলো, তিনি একটা পাথর অনুভব করলো, পাথর। শার্প এন্ড ক্র্যাগি, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, তাই না? আর ক্র্যাগি মানে হচ্ছে ভগ্ন, মানে ভাঙ্গা। আমি একটা একদম তীক্ষ্ণ ও ভাঙ্গা আমি ছোট্ট পাথর আমার পায়ের সামনে অনুভব করি, মানে পাথর আছে মানে তিনি পৌঁছে গেছে। Then a big rock appeared before me, তারপর একটা বড় পাথর আমার সামনে এসে পড়লো। And that was it, এই হলো the shore, it was, এই হলো আমাদের তীর, ক্যান্ট নদীর তীর। চলে আসছি ইতিমধ্যে। The time 4:35 AM GMT, গ্রিনিচ মিন টাইমে সেটা ছিল 4:35 ভোর। I had broken the world record by 15 minutes, আমি 15 মিনিটে ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছি। অর্থাৎ এর আগের টাইমের চেয়ে 15 মিনিট আগে আমি পৌঁছে গেছি। এর আগে যে বিশ্ব রেকর্ড ছিল সেটা ছিল 11 ঘন্টা ধরো 40 মিনিটে, তিনি 11 ঘন্টা 35 মিনিটে পৌঁছে গেছেন, তাহলে 15 মিনিট এগিয়ে আছেন এখন। I thanked God for fulfilling my life's ambition, আমার জীবনের উচ্চ লক্ষ্য পূরণ করার জন্য। অ্যাম্বিশন মানে কি? উচ্চ লক্ষ্য, আমার জীবনের উচ্চ লক্ষ্য পূরণ করার জন্য স্রষ্টাকে ধন্যবাদ জানালাম। Then I remembered my, এখানে একটা ওয়ার্ড ছিল, হ্যাঁ এখানে প্যারেন্টস, হ্যাঁ রিমেম্বার্ড মাই প্যারেন্টস বাদ দিয়েছে ওয়ার্ডটা। আমি আমার বাবা মাকে স্মরণ করলাম। I had not failed my country, আমি আমার দেশকে হারাইনি। ওকে, শেষ। সাঁতার কাটা অবশেষে শেষ হইল, আমরা অবশেষে নদীর পাড়ে এসে পৌঁছাইলাম, ক্যান্ট সমুদ্র চ্যানেলের তীরে। ওকে, কার ম্যাথের অবস্থা কেমন? ম্যাথের অবস্থা কেমন আমি জানি না, কিন্তু ইংলিশের অবস্থা তোমাদের ভালো নয় এটা বুঝতেছি। চলো এমসিকিউ সলভ করো। ওকে, রেডি? সবাই কি এমসিকিউ গুলো সলভ করো, হ্যাঁ চলো। As I looked up, যখন আমি উপরে তাকালাম, I could see flashes. What does flashes indicate here? এখানে ফ্ল্যাশ বলতে কি বোঝাইছে? লাইট হাউস, কোন কি বলা যায় এটাকে, বাতিঘর দেখছি উনি কোনো? লাইটনিংস অফ স্কাই, ইন দ্য স্কাই, আকাশে বিদ্যুতের ঝলকানি? ফ্ল্যাশেস অফ টর্চ লাইট, টর্চ লাইটের আলো দেখছে? সাডেন অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাইট শোর লাইট, নাকি হচ্ছে হঠাৎ করে ওনারা কি দেখছে যে অফ দ্য ব্রাইট শোর লাইট মানে হচ্ছে যে তীরের যে আলোকিত আলো দেখছে, তারা তীরের আলো দেখছে। কোনটা দেখছে বলো? তারা কোন জিনিসটা দেখছে? হঠাৎ যে আলো দেখা বলতে কি বোঝাইছে? এটা কি কোনো লাইট হাউস, কোনো বাতি ঘর দেখছে, কোনো লাইটনিং ইন দ্য স্কাই, আকাশের আলো দেখছে,
ফ্ল্যাশ অফ টর্চ লাইট, টর্চ লাইটে আলো দেখছে নাকি সাডেন অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাইট শোর লাইট, তাহলে ওই তীরের আলোর একটা বিন্দু দেখছে হঠাৎ করে, কোন হবে বলো? রাইট, এটা হবে কি ডি, কারণ হচ্ছে তারা তীরের আলোর একটা বিন্দু ছলকানি দেখছে। দ্য ওয়ার্ড আনপ্রেডিক্টেবল, আনপ্রেডিক্টেবল মানে কি? অপ্রত্যাশিত অথবা প্রেডিক্ট করে যেটা চিন্তা করা যায় না। আনথিঙ্কেবল অভাবনীয়, রিলায়েবল খুবই বিশ্বাসযোগ্য, আনস্টেবল খুবই অস্থির জিনিস যেটা, প্রবেবল সম্ভাব্য। কোনটা হবে বলো? আনপ্রেডিক্টেবল কোনটা হবে? 2 নম্বর চলে আসছে আমরা। 2 নম্বর কি হবে? আনপ্রেডিক্টেবল এর आंसर কি হবে বলো? আনপ্রেডিক্টেবল, তো এটা নাম্বার দিয়ে দিও, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, এভাবে নাম্বার দিয়ে দিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আনপ্রেডিক্টেবল মানে কি? অপ্রত্যাশিত, যেটা ভাবাই যায় না, অকল্পনীয়, অপ্রত্যাশিত, তুমি এমনটা ভাবো নাই বা এমনটা আশা করো নাই, এরকম কিছু ঘটে যায়। আগে পারতাম না, আপনার ক্লাস করার পর থেকে বলি প্লেজার, প্লেজার মাই প্লেজার। ওকে, তাহলে 2 নম্বর হচ্ছে এ, রাইট। আনথিঙ্কেবল, যেটা চিন্তা করা যায় না। দ্য ভয়েস সিম টু বি কামিং ফ্রম, শব্দটা কোথা থেকে আসছিল? প্যাসেজ অনুযায়ী বলো। অ্যানাদার সাইড অফ দ্য গ্লোব, গ্লোব মানে পৃথিবী, পৃথিবীর অপর প্রান্ত থেকে। অ্যানাদার সাইড অফ দ্য সি, প্যাসেজ যেটা বলছে সে অনুযায়ী সমুদ্রের অপর প্রান্ত থেকে। অ্যানাদার সাইড অফ দ্য মুন, চাঁদের অপর প্রান্ত থেকে। অ্যানাদার সাইড অফ দ্য কন্টিনেন্ট, মহাদেশের অপর প্রান্ত থেকে। কোনটা হবে? 3 অ্যান্সার কোনটা হবে বলো তো দেখি। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? অবশ্যই এটা হচ্ছে অ্যানাদার সাইড অফ দ্য গ্লোব। গ্লোব মানে কি? ওয়ার্ল্ড, তাই না? গ্লোব মানে হচ্ছে পৃথিবী। তারপর দেখি, ব্রজেন দাস ইউজড টু সাফার ফ্রম সি সিকনেস, তিনি সি সিকনেসে কখন ভুগতেন? when he was in the ferry, যখন তিনি ফেরিতে ছিলেন, উত্তর সঠিক। when he was in cold water, যখন তিনি ঠান্ডা পানিতে ছিলেন, এটা কিন্তু স্পেসিফিক বলে নাই। when here were rocks, যখন পাথর থাকতো। when he felt hungry, যখন তিনি ক্ষুধার্ত ছিলেন, এটা হচ্ছে বুটে ছিলেন যখন, তাই না? তিনি যখন বুটে থাকতেন এবং সাঁতার কাটতেন তখন কি করতেন? তিনি সি সিকনেসে ভুগতেন, এটা আমরা দেখেছিলাম। তাহলে এটা যদি স্পেসিফিক বলা আছে তাহলে এটাই আমাদের উত্তর সঠিক। কোল্ড ওয়াটারটা কিন্তু আমাদের প্যাসেজে সরাসরি বলা নাই, তাই না? ওকে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এক্সস্টেড, এক্সস্টেড ওয়ার্ডটার মিনিং কি? কনজিউমড মানে হচ্ছে কোনো কিছু গ্রহণ করা, ফিনিশড শেষ করা, ইনভিগোরেটেড মানে হচ্ছে খুব খুব তাজা, খুব শক্তি, ইনভিগোরেটেড, নাকি ভেরি টায়ার্ড খুবই ক্লান্ত? কোনটা হবে বলো তো? 5 কি হবে অ্যান্সার বলো দেখি, দেখা যাক তোমরা পারো কিনা। অ্যান্সার করো একটু দেখি তোমরা কি অ্যান্সার করতেছো, কেমন মনে হচ্ছে তোমাদের অ্যান্সার? ডি, রাইট, ভেরি টায়ার্ড। গুড, এটা কি হবে উত্তর? ভেরি টায়ার্ড। এখানে কোনো শক্তির ব্যাপার না, বরং তিনি ক্লান্ত ছিলেন। দ্য ওয়ার্ড সাবডিউ, সাবডিউ মানে কি? হারানো বা পরাজিত করা কাউকে, তাই না? পরাজিত করা, পরাজিত করা। এটা কি হবে? ক্রাশ, ভেঙে ফেলা। ডিফিট, পরাজিত করা। মার্জ, একত্রিত করা। মডারেট, হালকা পরিবর্তন করা। অবশ্যই এখানে কোনটা হবে? ডিফিট, পরাজিত করা, রাইট? আর কোনটাই কাছাকাছি না। None can dash about the weather of English Channel, ইংলিশ চ্যানেলের আবহাওয়া নিয়ে কেউ কি করতে পারবে না? কমপ্লেইন, কারো কাছে কমপ্লেইন করা যাবে না। ফোরটেল, পূর্বাভাস দেওয়া যাবে না, পূর্বাভাস। প্রেডিক্ট, কোনো মানে কোনো কি বলা যায় এটাকে? আগে আগে কিছু বলা যায় না, নাকি বোধ? বোধ বলতে বি এন্ড সি, কোনটা হবে বলো? বি প্লাস সি। দেখো, ফোরটেল মানে হচ্ছে পূর্বাভাস করা, আবার প্রেডিক্ট মানে কিন্তু কোনো জিনিস আগে আগে বলা। তাহলে দুইটাই কিন্তু এখানে উত্তর সঠিক। তাহলে উত্তর কোনটা হবে? ফোরটেল এবং প্রেডিক্ট, বোথ হবে অ্যান্সার। কারণ কি?
ফরটেল মানেও পূর্বাভাস করা, প্রেডিক্ট মানে হচ্ছে পূর্বেই কোনো জিনিস চিন্তা করতে পারা যে এটা হইতে পারে এটা হইতে পারে না। আমরা বলি না যে আজকে বৃষ্টি হবে, আমি প্রেডিক্ট করতেছি, বা আমি প্রেডিক্ট করতেছি আজকে সিএসকে জিতবে, আমি প্রেডিক্ট করতেছি আজকে রিয়াল মাদ্রিদ জিতবে। তাহলে এইটা হচ্ছে প্রেডিক্ট। তাহলে প্রেডিক্ট ফরটেল একই জিনিস। ফরকাস্ট বলি না আমরা পূর্বাভাস, ওইরকম ফরটেল। According to Brojen Dash, the weather of the channel dash for any swimmer. তাহলে ব্রজেন দাসের মতে এই চ্যানেলে আবহাওয়া কারোর জন্য কি করে না, কোনো সুইমারের জন্য কি করে না। নেভার চেঞ্জ পজিটিভলি, এটা কখনোই কারোর জন্য ইতিবাচকভাবে পরিবর্তন হয় নাই। উত্তর কোনটা সঠিক বলবা? নেভার টার্নড ওয়ার্ডস, কারোর জন্যই এই চ্যানেলের আবহাওয়া খারাপ হয় নাই, এটা মিথ্যা কথা, সবার জন্য খারাপ হয়েছে। অলওয়েজ টার্ন বেটার, এটা সবসময় ভালোর দিকে আসছে। অলওয়েজ টার্ন পজিটিভ, সবসময় ভালো, তাই না? তাহলে ভালো হবে। উত্তর হবে কি? নেভার চেঞ্জড পজিটিভলি, এটা কখনোই ভালোর দিকে পরিবর্তনটা হয় নাই। What could be the closest meaning for the word tentative? Tentative মানে কি? সম্ভাব্য। Unconfirmed, halting, definite, final, কোনটা হবে বলো? কোনটা হবে বলো দেখি তোমরা? 9 নাম্বার। স্যার যেহেতু বলছো তাহলে সিএসকে জিতবে, আমি জানি না, আমি আইপিএল খেলা দেখি না। আইপিএল আমার কাছে বানানো খেলা মনে হয়, মজা না। কোনটা হবে বলো? রাইট, কি হবে? আনকনফার্মড, মানে হচ্ছে একদম নির্দিষ্ট না, সম্ভাব্য মানে হচ্ছে একদম নির্দিষ্ট না। লাস্ট, the word exhausted mentioned in the passage means, exhausted মানে কি? impoverished, এগুলো চেঞ্জ করি নি। ওকে, impoverished। ওকে, শেষ। চলো আমি কোশ্চেন গুলো দেখি। আচ্ছা, একটু তোমাদের একটা প্রশ্ন করি। হ্যাঁ, তোমরা এই যে 3 নাম্বারের কোশ্চেন, হ্যাঁ 3 মার্কস ফর ইচ কোশ্চেন, ইউ উইল গেট 3 মার্কস। So how many lines do you think is the considerable writing for 3 marks? তোমার কাছে কি মনে হয় 3 নাম্বারের জন্য কতটুকু লেখা যৌক্তিক, কতটুকু লিখলে তোমার কাছে মনে হয় যে না এটা সম্ভাব্য ভালো লেখা? আচ্ছা, কার কয়টা হয়েছে এটা একটু জানাইতে পারো, কার কয়টা উত্তর সঠিক হলো? তোমরা একটু মিলাই নিও যে তোমাদের 10টা উত্তরে কার কয়টা হইলো। হ্যাঁ, একটু আমরা দেখি এখানে। আমি বলবো যে তোমরা যদি 3 মার্কের প্রশ্ন আসে, যদি একদমই এক বাক্যের উত্তর না হয়, তাহলে অ্যাট লিস্ট 3 থেকে 4টা সেন্টেন্স লিখবা। হ্যাঁ, অ্যাট লিস্ট 3টা, সর্বনিম্ন 3টা। যদি ছোট সেন্টেন্স হয় তাহলে 4টাতে যাবা, যদি একটু বড় বড় সেন্টেন্স হয় তাহলে তুমি 3টা সেন্টেন্স লিখলো ইনাফ। বাট যেন এক সেন্টেন্সে তোমার উত্তর করে না ফেলো। অনেকে মনে করে যে এক সেন্টেন্সে দিয়ে দিলাম হয়ে গেল, না, শুধু একটা মাত্র সেন্টেন্স দিয়ে উত্তরটাকে যথার্থ করা যায় না। বুঝা গেল? ওকে, আসলে কোয়েশ্চেন গুলো দেখি এখানে। দেখো আমরা এই কোয়েশ্চেন গুলোকে 2টা 3টা সেন্টেন্সে বুঝিয়েছি। বড় সেন্টেন্স হতে বড় কোনো ক্ষেত্রে 2টা হয়েছে। হ্যাঁ, হু ওয়াজ দ্য ন্যারেটর, THE উল্টা হয়ে গেছে। হু ওয়াজ দ্য ন্যারেটর, এই গল্পটার বক্তাকে, কে বলেছেন এই গল্পের কথাগুলো? হ্যাঁ, 10 আউট অফ 10, অনেকে 10-এ 10 হয়েছে, 8টা হয়েছে। ওকে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তুমি এই ব্যক্তি সম্পর্কে কি জানো? একদম সরাসরি প্যাসেজ থেকে দিতে পারবা। দ্য ন্যারেটর ওয়াজ আ বাংলাদেশি সুইমার হু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল ফর 6 টাইমস। তাহলে এই গল্পটার কথক ছিলেন কে? একজন বাংলাদেশি সুইমার যিনি 6 বার ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হয়েছে, বা পার হয়েছেন একবার, বা কেটেছেন 6 বার। He set a world record in his 6th time across the channel from France to England. তাহলে এখানে বলতে পারি কি, চাইলে আমরা নামটা দিতে পারি, and he is ব্রজেন দাস। He is ব্রজেন দাস। ওকে, তাহলে এইটুকু যদি দাও তুমি, তাহলে আমি আশা করি যদি এইটুকু দিতে পারো, স্পেলিং মিস্টেক ছাড়া বা গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া, তুমি 3-এ 3 পাওয়ার মতো যোগ্য। 3-এ 3ই পাবা তুমি,
ঠিক আছে? তুমি চেষ্টা করবা 2 থেকে 3টা সেন্টেন্স, অ্যাট লিস্ট 3টা সেন্টেন্সের জন্য তুমি দাও, দিলে তুমি পূর্ণাঙ্গ মার্কটা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হওয়ার মনে করি। কিছু কিছু ক্ষেত্রে অ্যান্সার একদম এক বাক্য হয়ে যায়, ওইটাকে চাইলে 2টা বাক্য বানাবা। যে হু ওয়াজ দ্য ন্যারেটর, তুমি বললা যে দ্য ন্যারেটর ওয়াজ ব্রজেন দাস, এটা পাশাপাশি একটা বাক্য বলে দিলা যে দ্য ন্যারেটর ওয়াজ ব্রজেন দাস and he was a Bangladeshi swimmer who crossed English Channel for 6 times, যিনি বাংলাদেশ থেকে একজন সুইমার যিনি ইংলিশ চ্যানেল 6 বার পার করেছেন। ঠিক আছে? I could hear very faint voices as if coming from the other side of the world. Why did the voices seem so faint to Brajen Dash? বলেছে যে এই শব্দটা কেন ব্রজেন দাসের কাছে এত ক্ষীণ মনে হচ্ছিল, কারণ কি? তার কাছে কেন মনে হচ্ছে যে পৃথিবীর অপর প্রান্ত থেকে আসছে? একটু দেখি। ব্রজেন দাস ওয়াজ ফিলিং টায়ার্ড এন্ড এক্সস্টেড। আমরা জানি যখন আমরা খুব টায়ার্ড থাকি, খুবই এক্সস্টেড থাকি, তখন দেখবা তুমি আমার সঙ্গে ক্ষুধার্ত থাকলে, এমনটা আমার সাথে ঘটে, আমি জানি না তোমাদের সাথে ঘটে কিনা, যদি ধরো খাই নাই, হ্যাঁ দুপুরে খাবার কোনো কারণে খাওয়া হয় নাই বা ব্যস্ত ছিলাম, কাজের চাপে ছিলাম, তো খাবার খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা না আমার ঘুমই ভাঙে না, আমি বিছানাতে করতে পারি এমন হয়। আমি বাড়ি গিয়েছিলাম কয়েকদিন আগে মনে হয়, তো বাড়ি গিয়ে আমার বোন আমাকে ডাকতেছে, কিরে উঠোস না, খাবার খাবি খাবার খাবি, তো আমি দুপুরে খাই নাই খাবার, আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আমি ঘুম থেকে উঠতেছি না, কারণ কি আমার চোখে ওই এনার্জি নাই, শরীরে এনার্জি নাই যে আমি উঠে যে খাবো, এনার্জিটা আমার শরীরে নাই। এটাই এখানে ঘটছে। সো দ্য ভয়েসেস সিমড ভেরি ফেইন্ট টু হিম, তাই তিনি যেহেতু টায়ার্ড ছিলেন, এক্সস্টেড ছিলেন, তাই শব্দটা তার কিছু খুব ক্ষীণ মনে হচ্ছিল, তিনি খুব একটা বুঝতে পারতেছিলেন, ওই এনার্জিটা তার নাই। They seem to be coming from the other side of the world, তাই মনে হচ্ছিল যে শব্দ পৃথিবীর অপর প্রান্ত থেকে আসতেছে, এত দূর থেকে আসতেছে। ঠিক আছে? কারণ তিনি খুব দুর্বল ছিলেন। Why had he put the last ounce of energy into swimming? তিনি কেন তার সর্বশেষ বিন্দুটা পর্যন্ত সাঁতারে দিয়ে দিলেন? Write in 2 or 3 sentences, 2 থেকে 3টা বাক্য। He had to put the last ounce of energy into swimming, তাকে কেন শেষ বিন্দুটা পর্যন্ত দিতে হয়েছিল, কারণটা কি ছিল? He had to put the last ounce of energy into swimming so that, যাতে করে he could set a new world record for France to England swim. তার একেবারে শেষ বিন্দু পর্যন্ত দিতে হয়েছিল কারণ তিনি যাতে এই ফ্রান্স থেকে ইংল্যান্ডে রেকর্ড করতে পারেন সুইমিং এর ক্ষেত্রে একটি। ওকে, কিন্তু এখানে কিন্তু দেখো 2 থেকে 3টা বাক্য বলছে, কিন্তু আমি কিন্তু বাক্য বলে ফেলছি একটা, তাহলে একটা বাক্য বানাই, চলো কি হয়েছে যে he succeeded to cross the English Channel on his 6th attempt. Okay, তিনি তার 6ষ্ঠ বারের প্রচেষ্টায় তিনি সফল হয়েছিলেন। তাহলে আমাকে বলে দিয়েছে এক্স্যাক্টলি যে তুমি কমপক্ষে 2টা সর্বোচ্চ 3টা বাক্য অ্যানসার করবা। আমি সর্বনিম্নটাই নিলাম যে সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 3টা। তাহলে যেহেতু এক বাক্যে আমি এটাকে ক্লজ করে বড় করে বলছি, কিন্তু বাক্য তো 2টা হয় নাই, একটা বাক্যে 2টা ক্লজ হয়েছে, তাহলে আমি আরেকটা বাক্য বানাই দিলাম। He succeeded to cross the English Channel on his 6th attempt. তিনি 6ষ্ঠ বারের প্রচেষ্টায় ইংলিশ চ্যানেল পার হতে সক্ষম হয়েছিলেন। তারপর দেখি, this electrified me, এই জিনিসটা আমাকে খুব উদ্ভাসিত করলো, ত্বরান্বিত করলো। What did Brojen Dash indicate to by this remark? Explain in 2 to 3 sentences. আমরা কি কোনো লাইন মিস করেছি? প্যাসেজের কি কোনো লাইন মিস করেছি? কেউ যেন মনে হচ্ছে কোনো লাইন মিস হয়ে গেছে, এই লাইনটা যে আসে নাই, না মিস হয় নাই তো, না কোনো লাইন তো মিস হয় নাই। আচ্ছা, তাহলে হয়তো সামথিং রং। ওকে, কোয়েশ্চেনের সাথে কোনো কিছু মিসিং আছে। ওকে, প্যারা নেই, চলো। আচ্ছা, তাহলে তিনি যে বললেন যে এই জিনিসটা আমাকে খুব উদ্ভাসিত করেছে, আমাকে খুব ত্বরান্বিত করেছে, এটা কি, কোন জিনিসটা তাকে এত ত্বরান্বিত করেছে, কেন তিনি এত এক্সাইটেড হয়েছেন, কারণটা কি?
তুমি কোনো প্রবলেম ফেস করছো তোমাকে সাউন্ড নিয়ে? তোমাকে এই লাইনটা কোথায় ছিল? আমি তো খুঁজেই পাচ্ছি না, আমার প্যাসেজে নাই কেন বলো তো? আমার প্যাসেজের লাইনে নাই। যদি না থাকে আমি আমাদের গ্রুপের মধ্যে এটা নিয়ে সুন্দর একটা বাংলা অর্থ সব পোস্ট করে দিব। হ্যাঁ, এই লাইনটা তো আমি পাচ্ছি না, আমার প্যাসেজে কি মিসিং হলো কোনো কারণে? দেখো তো কোন জায়গায় এটা সামহাও মিসিং হয়েছে। ইট ওয়াজ ইট হ্যাজ বিন মিসড। আমি আসলে কোনো জায়গায় হয়তো কোন লাইন হয়তো আমার টাইপে মিস হয়ে গেছে। হ্যাঁ, এটা টাইপিং এ ওঠে নাই, এই জন্য আসলে পাচ্ছ না। ওকে চলো, তারপরে আমরা কোয়েশ্চেন আছে আমাদের আর দুটো, এগুলো একটু দেখি। হ্যাঁ, ভুল হয়ে যায় মাঝে মাঝে, বুঝছো? প্যাসেজে আছে কিন্তু এইখানে আসলে আসে নাই, বুঝছো? আচ্ছা আমরা একটু শেষ করি। ব্রজেন দাস ইন্ডিকেটেড টু হিজ চান্স অফ ইমিডিয়েট সাকসেস বাই দিস রিমার্ক। এই কথার দ্বারা তিনি কি বোঝাতে চাইছেন? তার অতি সন্নিকটতার যে সফলতা রেকর্ড করতে যাচ্ছেন, এই জিনিসটা বুঝাইছেন যে ইলেকট্রিফাইড, খুবই ত্বরান্বিত হয়েছেন তিনি। He asked the people on board the accompanying motorboat about the time when and the distance he had still to go. তিনি তার মোটরবোটের লোকজনকে জিজ্ঞেস করেন কয়টা বাজে এবং আরো কতটুকু যেতে হবে। They told him that if he tried his best, এই যে এখানে হয়তো ছিল আর কি ওই প্রথম দিক দিয়ে, he would set a new world record for France to England swim. তারা তখন বলল যে সে যদি সর্বোচ্চ চেষ্টা করে তাহলে ফ্রান্স থেকে ইংল্যান্ডে সাঁতারের জন্য তিনি একটা চূড়ান্ত রেকর্ড করতে পারেন। This was a piece of news of thrilling excitement for him. এটা ছিল তার জন্য একটা খুবই উদ্ভাসিত হওয়ার জন্য, উচ্ছ্বাসিত হওয়ার মতো একটা নিউজ তার জন্য। লাস্ট কোয়েশ্চেন, হু অ্যাকম্পানিড দ্য ন্যারেটর? ন্যারেটরের সাথে কারা কারা ছিলেন? অ্যাকম্পানি মানে কি? সহযোগী থাকা বা সঙ্গী থাকা। এই লেখকের সাথে বা এই বক্তার সাথে কারা কারা সঙ্গী ছিলেন? হাউ ডিড দে অ্যাকম্পানি হিম? তারা কিভাবে তাকে সহায়তা করেছিলেন? হ্যাঁ, কিভাবে? তারা হেঁটে গিয়েছেন, তারা সাঁতার কেটে গিয়েছেন, কিভাবে গিয়েছেন? দেখো, ইন হিজ সিক্সথ সুইম, তার ষষ্ঠ সুইমের কথাই তোমরা জানি, বাকিগুলো তোমরা জানি না। দ্য ন্যারেটর ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, স্কিপার ল্যান হাচিনসন এন্ড দ্য অফিসিয়াল অবজার্ভার মিস্টার J.W. উড। তার সাথে তিনজন ব্যক্তি ছিলেন, তার ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, তার অধিনায়ক ল্যান হাচিনসন এবং একদম দাপ্তরিক একদম যেই সেটা যদি গিনেস হয় তাহলে গিনেস থেকে অবজারভার পরিদর্শক ছিলেন J.U. উড। দে অ্যাকম্পানিড হিম ইন আ মোটর বোট। তারা তাকে কিভাবে তার সাথে সঙ্গ দিয়েছে? একটা মোটর চালিত বোটের মধ্যে, নৌকার মধ্যে করে। হ্যাঁ, মোটর চালিত, যেটাকে আমরা স্পিড বোটের মধ্যে বলতে পারি। ওকে, তাহলে প্রশ্নগুলো ক্লিয়ার সবার? প্রশ্নগুলো বুঝতে পারলা কিভাবে প্রশ্ন আসে? ও আচ্ছা, আমার এখানেও আছে, আমি ভুলে মিস করছি, তাই না? তাহলে এইটা ক্লিয়ার হয়েছে কিনা জানো? কোয়েশ্চেনগুলো তোমরা বুঝতে পারলা কিনা? জাস্ট ইজি জিনিস, প্যাসেজ থেকে আনসার করা যায় সব জিনিস চাইলেই, মানে একটু বুঝে শুনে। একেবারে হুবহু কপি করার দিকে যেও না, এটা সবচেয়ে বড় ভুল অনেকেই করে। প্রশ্ন যেভাবে আসছে একেবারে হুবহু লাইনটা কপি করে দেয়। এটার দিকে না গিয়ে বেটার এক দুইটা লাইন তুমি প্যারাফ্রেজ করো, এটাকে তুমি একটু চেঞ্জ করো, একটু সিনোনিম অ্যান্টোনিম ইউজ করো, এটাকে একটু প্রিফিক্স সাফিক্স ইউজ করো, ভার্ব চেঞ্জ করো, করলেই দেখবা সেন্টেন্সটা তোমার মতো হয়ে গেছে। অল্প চেঞ্জ, তুমি 10% চেঞ্জ করো, এটা তোমার সেন্টেন্স। কিন্তু হুবহু কপি করলে এটা তোমার সেন্টেন্স না। 10% চেঞ্জ করো, পার্ট অফ স্পিচ চেঞ্জ করো, প্রিফিক্স সাফিক্স ইউজ করো, সিনোনিম ইউজ করো, দেখবা সেন্টেন্সটা তোমার হয়ে যাবে। ওকে, তো এটা যদি ক্লিয়ার হয়, আমি একটু আমাদের তো প্রায় শেষের দিকে ক্লাস, আমরা এই লাইনটা একবার একটু পড়াই দিই। হ্যাঁ, একটা লাইন এটা মিস্টেকেনলি ভুল হয়ে গেছে। আচ্ছা, এদিকেও না হয়তো, এই লাইনটা এটা না, এই যে দিস ইলেকট্রিফাইড মি না, এই যে এই ছোট্ট লাইন, তাই না? দিস ইলেকট্রিফাইড মি, এই যে প্রশ্ন করেছে যে আই উড সেট আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম, যে আমি যদি সর্বোচ্চ এফর্টটা দেই, সর্বোচ্চ শেষ শক্তিটা দেই, তাহলে আমি ফ্রান্স থেকে ইংল্যান্ডের সাঁতারের একটা রেকর্ড করতে পারবো।
দিস, এই যে ব্যাপারটা, এই যে রেকর্ড করার ব্যাপারটা ইলেকট্রিফাইড মি, এটা আমাকে কি করেছিল, আমাকে মানে তাড়িত করেছিল, ত্বরান্বিত করেছিল, বাংলাকে ত্বরান্বিত, এই ব্যাপারটা আমাকে প্রচন্ড ভাবে ত্বরান্বিত করেছিল, ঠিক আছে। আবার ইলেকট্রিফাইড মি মানে বলে দিল যে আমি এটা আমাকে বিদ্যুৎ লাগাই দিছিল, ওটা এরকম না, হ্যাঁ। আচ্ছা, সামারি কত লাইন পারফেক্ট হবে, হ্যাঁ। আচ্ছা, সামারি ব্যাপারটা আমি একটু বলি, সামারি ব্যাপারটা, সামারি পড়ান, সামারির জন্য আলাদা একটা ক্লাস থাকার কথা, হ্যাঁ। আচ্ছা, সামারি ব্যাপারটা একটু বলি তোমাদের, হ্যাঁ। দেখো, সামারি নিয়ে আমি সংক্ষিপ্ত বলি, হ্যাঁ, আমি খুব বিস্তারিত কিছু বলবো না, আমি সামারি ব্যাপারটা তোমাকে বুঝাই, তুমি সামারিটা থিমটা ধরার চেষ্টা করো, সামারি জিনিসটা আসলে কি। একদম লাস্ট পেজে আসো, চলো। এই যে দেখো, আমরা যদি সামারিটা চিন্তা করি, হ্যাঁ, সহজে আমি জাস্ট 2 মিনিটে বোঝাই। দেখো, তুমি যখন সামারিটা লিখছো, সামারি মানে কি, সারাংশ। সহজে বলে কি, সহজে বললে এটা নাম দাঁড়াচ্ছে সারাংশ। গল্পের ক্ষেত্রে সেটা কি হয়, সারাংশ, কবিতার ক্ষেত্রে হচ্ছে মর্ম। এখন একটা জিনিসকে একজন লেখক কত কমে গুছিয়ে জিনিসটাকে বুঝাইতে পারে, এটা হচ্ছে সামারির জিনিস। সামারি লেখার কোনো স্পেসিফিক জিনিস হয় না যে আমি 6 লাইন লিখতে হবে, 7 লাইন লিখতে হবে, 10 লাইন লিখতে হবে, এটা কোনো স্পেসিফিক জিনিস না। সামারির ব্যাপারটা হচ্ছে মূল বক্তব্য। প্রথম কথা হচ্ছে তুমি মূল বক্তব্যগুলো লিখবা, মূল বক্তব্য, মূল বক্তব্যটা তুমি তুলে ধরবা, ঠিক আছে, বা মেইন পয়েন্ট। 2 নম্বর ব্যাপার যেটা বলবো, নেভার কপি। নেভার কপি। আমি এই জিনিসটা অনেক জায়গায় আমার যতটুকু পড়িয়েছি, আমি আরো অন্যান্য প্রফেশনাল ক্ষেত্রে দেখেছি, নাম্বার কমার সবচেয়ে বড় কারণ হচ্ছে কপি করা। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে সামারির ক্ষেত্রে কি করি, আমরা কি করি, পুরো প্যাসেজটা আমরা দেখি, প্যাসেজের প্রথম থেকে 2 লাইন, মাঝ থেকে 1 লাইন, শেষ থেকে 2 লাইন। এই হচ্ছে আমাদের সামারি লেখার সবচেয়ে কুট ট্রেনিং, মানে ট্রেনিং আমাদের, হ্যাঁ। এটা আমরা জানি যে শুরুতে 2 লাইন, মাঝে 1 লাইন, শেষে 2 লাইন, এই 5 লাইন দিলে আমাদের সামারি হয়ে গেছে। এটা আমি অনেক আগে করতাম, আমি অনেক ছোটবেলায় এই জিনিসটা অ্যাপ্লাই করতাম, মুখস্থ করতে পারি নাই, করে ফেলছি, হ্যাঁ। এখন মজার ব্যাপার, তো সামারি জিনিসটা তো মুখস্থের জিনিসই না, আর সামারি তো আসবে টেক্সচুয়াল, তাই না। তার মানে এই জিনিসটা তোমার প্যাসেজটা তুমি ইতোমধ্যে পড়েছো, এমন প্যাসেজ থেকে আসবে না, তো তোমার টেক্সট বইয়ের প্যাসেজ, তাহলে টেক্সট বইয়ের প্যাসেজটার মূল বক্তব্যগুলো তুলে ধরবো, ওই প্যাসেজটার তুমি আগে পড়বা, পরে তোমার কাছে মনে হচ্ছে 5টা পয়েন্ট ইম্পর্টেন্ট, ওই 5টা পয়েন্ট নিয়ে কথা বলবা, ঠিক আছে। আমি মোটামুটি বলি যে যদি একটা তুমি সামারি লিখো 6 to 7 সেন্টেন্সেস, আমি এটাকে মোটামুটি পারফেক্ট মনে করি, যে 6 থেকে 7 বাক্যে আমাদের দেখা যায় হাফ পেজ পর্যন্ত হয়, ওইটুকু লিখলে এনাফ, হ্যাঁ। তুমি যেটা করবা, তুমি কপি না করে যেটা করবা, আমি বলছি, যে লাইনটা লিখতেছো এটাকে তুমি প্যারাফ্রেজ করবা। কেউ হার্ড দিয়েছে, তুমি হার্ড না দিয়ে ডিফিকাল্ট দিবা। যদি প্যাসেজে ডিফিকাল্ট থাকে তুমি টাফ দিবা, টাফ না দিয়ে তুমি এখানে হচ্ছে আরো অন্যান্য মানে হ্যাজার্ডাস, প্যারিলিয়াস অনেক ওয়ার্ড আছে, তুমি এটাকে প্যারাফ্রেজ করবা, ওয়ার্ড মিনিং চেঞ্জ করবা, প্রয়োজনে পার্ট অফ স্পিচ চেঞ্জ করবা, কোথাও ভার্ব আছে তুমি এটাকে অ্যাডজেক্টিভের ফর্মে সেন্টেন্সটা গঠন করবা। এইভাবে পার্ট অফ স্পিচ চেঞ্জ করা বা প্যারাফ্রেজ করার মাধ্যমে তুমি এই কপি থেকেও বাঁচতে পারবা, এবং তুমি নাম্বার পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবা। সো সংক্ষিপ্ত বক্তব্য, সামারি নিয়ে অনেক কিছু বলার আসলে কিছু নাই। সামারি জিনিসটা হচ্ছে পরিপূর্ণভাবে চাইলে মুখস্থ করতে পারো অনেক সামারি, যে এটা মুখস্থ করলাম, বাট এই জিনিসগুলো মুখস্থ থাকে না। এই স্কিলগুলো গ্রো করতে হয়, দিন দিন সলভ করে করে, প্রবলেম সলভ করে 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 গ্রো করতে হয়, যে আমি সামারি এই জিনিসটাকে কিভাবে লিখবো, এই প্যাসেজের কোন পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট, নেলসন ম্যান্ডেলা প্যাসেজের কোন বেশি ইম্পর্টেন্ট প্যাসেজ পয়েন্টগুলো, তারপর যদি আমি বলি হোয়াট ইজ ড্রিম, ড্রিম প্যাসেজের কোন পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট, এভাবে নিজেকে একটু খুঁজে বের করার চেষ্টা করো প্যাসেজ পড়ার সময়, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। ভাই ঠাড়া মুখস্থ করা ছাড়া উপায় নাই, যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে ভালো, হ্যাঁ। যদি মুখস্থ করতে পারো তাহলে তো ভালো, কিন্তু মুখস্থ যদি করতে না পারো সেক্ষেত্রে তো তোমাকে অবশ্যই বানিয়ে লিখতে হবে, কিন্তু তোমার সাথে তো সবকিছু মুখস্থ পরীক্ষার হলে থাকবে এমনটা না, ভুলেও যেতে পারো। সো এই ক্ষেত্রে তোমাকে নিজে করতে হবে। 3-4 সেন্টেন্সে 1 পেজ হয়ে যায়, এটা কি বেশি বড় হয়ে যায় ভাইয়া? না,
আর 3-4 পেজ লেখার মানে 1 পেজ লেখার দরকার নেই। হ্যাঁ, 1 পেজ অনেক বড় হয়ে যায়, আমার কাছে মনে হয় 1 পেজ অনেক বড়। 1 পেজে পর্যন্ত যাওয়া উচিত না, হাফ পেজ লিখলে এটা অ্যাপ্রোপ্রিয়েট। হাফ পেজের একটু বেশিও লিখতে পারো, মানে একটা পেজের 4/3 পর্যন্ত লিখতে পারো, এর বেশি কখনোই এটা আমার কাছে মনে হয় না পারমিসিবল। হ্যাঁ, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে তোমার সাথে দেখা হবে। সবাই ভাইয়ের জন্য দোয়া করো। হ্যাঁ, সবাই ভালো থাকো, ঠিকঠাক মতো পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।